কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না, কোনো না কোনো দিন তা জগতের সামনে আসবে আর তার ফলাফলও আপনাকে ভোগ করতে হবে। আমার মনে হয় এই দুনিয়ায় যত খুন খারাপি হত্যা রাহাজানে যা কিছুই ঘটে চলেছে তার মূলে রয়েছে মানুষের লোভ। যদি মানুষের এত লোভ না থাকতো তাহলে পৃথিবীটা হয়তো আরো সুন্দর হতে পারত। লোভে যদি মানুষ একবার অন্ধ হয়ে যায় তাহলে তার কাছে বাবা মা ভাই বোন কোনো কিছুরই আলাদা করে আর মূল্য থাকে না। এই ড্রামাতে আমরা দেখব একটা মেয়ে কিভাবে লড়াই করে বেঁচে থাকে, চারপাশের সমস্ত সাপ যেন তার দিকে সবল দেওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু এই সমস্ত সাপের ভিতর থেকে সে কিভাবে নিজেকে বাঁচিয়েছিল, এমনকি তার হাজব্যান্ড যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল সে পর্যন্ত তার বান্ধবীর সঙ্গে পরকীয়া করেছিল। এই মেয়েটি কিভাবে নিজেকে রক্ষা করবে? তার থেকেও বড় কথা কি জানেন, এই মেয়েটি কিনা তার বডিগার্ডকে পরে ভালোবেসে ফেলে। তো চলুন শুনে আসা যাক আজকের এই ড্রামার গল্প। এটি একটি কোরিয়ান ড্রামা। ড্রামাটির নাম হলো রেড সোয়ান। গল্পটি আমার খুবই ভালো লেগেছে, আই হোপ আপনাদেরও অনেক ভালোই লাগবে। তো চলুন গল্পে যাওয়া যাক। তো ড্রামার শুরুতেই আমরা একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই, ওর নাম হচ্ছে ওয়ানসো। অনসো একজন সেলিব্রিটি, আর তাছাড়া সে পৃথিবীতে বিভিন্ন ফাউন্ডেশনের হয়ে কাজ করে। তার নিজের একটা ফাউন্ডেশন আছে, তার ফাউন্ডেশনের নাম হলো নাও ফাউন্ডেশন। সে ইউনিসেফের হয়েও কাজ করে। তার প্রধান লক্ষ্য পৃথিবীকে বাসযোগ্য করে তোলা। যেসব মানুষজন বাঁচতে পারে না, দুবেলা দুমুঠো খেতে পারে না, সেই সব মানুষের কর্মসংস্থান করে দেওয়া। মূলত অনসো একজন স্বেচ্ছাসেবক এবং তার নিজেরও ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনের মাধ্যমে সে মানুষকে হেল্প করে থাকে। এখন সে ম্যানিলাতে এসেছিল কিছু মিটিং এবং কনফারেন্সের জন্য, কারণ সে একটা পরিচিত মুখ। একেই বোধহয় বলে সেলিব্রিটি, যাদেরকে মানুষ দেখলেই নিজেদের ভিতরে একটা পজিটিভ ফিলিংস তৈরি হয়। এরপরে সানগ্লাস পড়ুয়া আমরা একটা ছেলেকে দেখতে পাই, এর নাম সোদিওন। এও ম্যানিলাতে এসেছিল কোরিয়া থেকে বিশেষ একটা কাজের জন্য। তার কাজের ধারা আমরা পরে জানবো। যাই হোক, এখানে আমরা দেখতে পাই যে বেশ কয়েকটাই মিটিং শেষ করে নিয়েছিল ওয়ানসো। এরপরে ওয়ানসোর দেখা করার কথা ছিল তার হাজব্যান্ডের সঙ্গে, কিন্তু এখানে অনসোর একজন বডিগার্ড ওকে এসে জানায় যে অনসোকে কারা যেন হুমকি দিয়েছে যে আজকেই নাকি তাকে এখানে মেরে ফেলা হবে। অনসো এইসব হুমকি ঠুমকি মানে না। এই হলো অনসোর শাশুড়ি, যার নাম পার্ক মিরান। এই মহিলা একদম উন্মাদ টাইপের একজন মহিলা, কি আর বলবো। এই মহিলার স্বামীর বড় একটা কোম্পানি আছে যার নাম হোয়ান। ওর স্বামী তো মারা গিয়েছে, এখন থেকে ওই কোম্পানির চেয়ারম্যান এই মহিলা নিজেই। এর পরের দৃশ্যে আমরা আবারও ম্যানিলা দেখতে পাই। অনসো মূলত এখানে একটা মিটিংয়ের জন্য এসেছিল, কিন্তু তাকে অলরেডি থ্রেট করা হয়েছে। যদি অনসো ওই মিটিংটাতে যায় তাহলে তার জীবন শেষও হয়ে যেতে পারে। ও আজকে যে রেস্টুরেন্টে এসেছিল ঠিক এখানেই সোদিওনকে আমরা ঘুরতে ফিরতে দেখি। অনসো মূলত এখানে এসেছিল আরব আমিরাতের প্রিন্সের সঙ্গে কথা বলতে। আরব আমিরাতের এই প্রিন্সও নাও ফাউন্ডেশনে কিছু ডোনেট করতে চায়, আর সেজন্যই মূলত মিটিংটা হচ্ছিল। এখানে আমরা কিছু গুন্ডা পান্ডাদের দেখতে পাই, যারা একটা সংগঠনের হয়ে কাজ করে। এরা গুপ্ত সংগঠনের হয়ে কাজ করে। এই লোকগুলোকে দেখে বেশ সন্দেহ হয়েছিল সোদিওনের, তাই ও আড়াল থেকে ওদের কথা শোনার চেষ্টা করে। ওরা এসেছিল 8 ফিউচার শপ নামের একটা জায়গা থেকে। মূলত এখানে একটা খুন করার জন্য এরা এসেছে। আর এই সংগঠনের নাম শুনে সোদিওনের একটা কথা মনে পড়ে যায়, ওর বন্ধুকে কেউ একজন খুন করেছিল কিছুদিন আগে। যে খুন করেছিল সেও এই সংগঠনেরই একজন খুনি ছিল, আর এজন্যই এই লোকগুলোকে ফলো করতে লাগে সোদিওন। তার বন্ধুকে কে খুন করেছে সেটা খুঁজে বের করার জন্য। এর জন্য সে অনেক দূর পর্যন্ত তাদেরকে ফলো করে। কিছুক্ষণ পরে সোদিওন নিজের ড্রেসটাকে চেঞ্জ করে নেয়, কারণ এদের লিডারের সঙ্গে ও দেখা করতে চায়। এখানে নাকি ওই সংগঠনের লিডারও এসেছে, আর ওই লিডারের সঙ্গে দেখা করতে আমরা অন্য একটা লোককে যেতে দেখি। এই যে লোকটি, এই লোকটি কিন্তু আবার সোদিওনের সিনিয়র। সোদিওন একসময় পুলিশ অফিসার ছিল, আর ওই লোকটিও পুলিশ অফিসার ছিল। সোদিওন দেখতে পায় যে এক ব্যাগ টাকা নিয়ে তারই সিনিয়র এসেছে এখানকার লিডারের সঙ্গে দেখা করতে। এতে ওর মনে বেশ কিছু দোলাচল সৃষ্টি হয়। ও ভাবে যে আমার সিনিয়র কেন এখানে এসেছে, আর তাছাড়া ওই গুপ্ত ঘাতক সংগঠনের লিডারের সঙ্গে কেন সে দেখা করতে এসেছে। তাহলে কি আমার সিনিয়রের কোনো হাত আছে এর ভিতরে? যাই হোক, ওর কাছে এখনো কিছুই ক্লিয়ার নয়।
তাই ও নিজের পোশাক পরে পুনরায় বেরিয়ে পড়ে আর ওর বন্ধুর কথাই বারবার ভাবতে লাগে। ওর বন্ধুকে সেদিন যে খুন করেছিল সে দেখতে একদম তার মতোই লম্বা, তার সঙ্গে ও ফাইটও করেছিল কিন্তু বন্ধুকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। ওরা দুইজন একই সঙ্গে পুলিশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এবং একই সঙ্গে ওরা পুলিশের চাকরিও করত। যাই হোক, এর পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই ও ম্যানিলাতে এখানে কিছু লোকজনকে আবারও ফলো করছিল আর আজকে ও যেখানে ফলো করছিল ঠিক সেখানেই আমরা দেখতে পাই অংশকে কেউ যেন টার্গেট করেছিল মেরে ফেলার জন্য। সাইলেন্সার ওর দিকে ফিট করে রাখা হয়েছিল কিন্তু এর আশেপাশে কোথাও একটা সোদেওয়ান থাকায় এটা বুঝতে পারে যে এখানে উল্টোপাল্টা কিছু একটা হতে যাচ্ছে আর সাথে সাথেই দেখা যায় যে ওখানে কেউ একজন গুলিও চালিয়ে দিয়েছে। সোদেওয়ান এটা দেখতে পেয়ে দ্রুত অংশর নিকট যায় কারণ ও বুঝতে পারে অংশকেই মূলত মারার জন্য টার্গেট করেছে। অংশ যেহেতু একজন সেলিব্রিটি তাই ওকে চেনে না এমন কোনো মানুষ নেই। অংশর সৌভাগ্য যে ও বেঁচে গিয়েছে। এবার অংশর কাছে দ্রুত চলে যায় সোদেওয়ান এবং অংশকে বলে দ্রুত গাড়িতে উঠতে। ওই দিকটা সামলে নিচ্ছে। যে গুলি করছিল ও তার দিকে গুলি ছুড়তে ছুড়তে কোনো রকমে অংশকে গাড়িতে তুলে সোজা একটা নির্জন রাস্তায় নিয়ে আসে। অংশ খুব ভয় পেয়ে যায় এবং একে জিজ্ঞেস করে আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন আর আমাকে নিয়ে যাচ্ছেন বা কোথায়? তখন সোদেওয়ান বলে আর যাই হোক আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি আপনাকে রক্ষা করে এখানে নিয়ে এসেছি। ওরা আপনাকে খুন করতে চেয়েছিল, আমি আপনাকে বাঁচিয়েছি আর আপনি কিনা আমাকেই প্রশ্ন করছেন। এখন আমি যেখানে আপনাকে নিয়ে এসেছি এই জায়গাটাই আপনার জন্য সেফ। আর এদিকে অংশর হাজব্যান্ড যখন এটা জানতে পারে তখন অংশকে চারদিকে খুঁজে বেড়াতে লাগে। এদিকে অংশ এখন একে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় না পেয়ে সোজা সোদেওয়ানকে ফলো করতে করতে ওর রুমে চলে যায়। সোদেওয়ান বলে আমাকে ভয় করার কোনো কারণ নেই, আমি সময় মতো আপনাকে আপনার গ্র্যান্ড প্যালেসে পৌঁছে দিয়ে আসব। আপনি আপনার মুখের সমস্ত রক্ত এবং আপনার হাতে পায়ে যে রক্তগুলো লেগে আছে সেগুলো মুছে ফেলুন। এদিকে অংশকে প্রোটেক্ট করতে গিয়ে সোদেওয়ানের হাতে গুলি লেগেছিল। সোদেওয়ান নিজে ওটা বাঁধার চেষ্টা করলে পারে না। তখন অংশ ওকে বেঁধে দেয় আর বলে আপনাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। সোদেওয়ান ওর কাছে তখন একটা তোয়ালে এনে দিয়ে বলে যে আপনি আপনার মুখটা মুছে নিন কারণ এখনই আমরা বেরিয়ে পড়ব। আপনি কি জানেন যে আপনার এমন কোনো শত্রু আছে কিনা যে আপনাকে খুন করতে চায়? অংশ বলে আমি একটা থ্রেট পেয়েছিলাম কিন্তু আমি জানি না আসলে কে আমাকে খুন করতে চায় বা এ বিষয়ে আমার কোনো নলেজ নেই। এরপরে অংশ চলে আসে পুলিশ স্টেশনে। তখন ওর হাজব্যান্ড এসে খুবই থতমত খেয়ে যায় আর বলে তুমি ঠিক আছো তো? তখন অংশ কিছুই বলে না। বোঝাই যাচ্ছিল অংশর হাজব্যান্ডের সঙ্গে অংশর খুব একটা ভালো সম্পর্ক না। আর অংশর হাজব্যান্ডও বা কেমন একটা এরকম কেন, হ্যাঁ লম্বা লম্বা চুল। যাই হোক, এরপরে আমরা আবার সোদেওয়ানকে দেখতে পাই। ওর সিনিয়রের সঙ্গে ওর দেখা হয়ে গিয়েছিল। ওর সিনিয়র বলে তোমাকে তো দেখে চিনতেই পারছি না, তুমি তাহলে অংশকে বাঁচিয়েছো? ঠিক আছে, এর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আসলে ওই সিনিয়র কিন্তু অংশর হাজব্যান্ডের বডিগার্ড, মানে সেও পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে এবং অংশর হাজব্যান্ডের বডিগার্ড হয়ে এখন কাজ করে। এরপরে অংশ চলে আসে কোরিয়াতে। ওর শাশুড়ির সঙ্গে অংশর একদমই বনে না। এরপরে দেখতে পাই অংশর শাশুড়ির সঙ্গে সবসময় একজন লোক থাকে। এই লোকটির নাম হচ্ছে হান সাঙ্গিল। এই হান সাঙ্গিল হলো অংশর শাশুড়ির লয়ার, মানে একটা ফ্যামিলি লয়ার থাকে না, সেই লয়ার। যাই হোক, অংশ এখানে আসার পরে ওর শাশুড়ির সঙ্গে এক দফা ঝগড়া হয়ে যায়। অন্যদিকে সিনিয়রের সঙ্গে বসে কথা বলছিল সোদেওয়ানকে সিনিয়র বলে যে তোমার যদি এখন চাকরির অভাব হয় তাহলে কিন্তু তুমি আমাকে বলতে পারো, গ্র্যান্ড প্যালেসে আমি তোমার জন্য বডিগার্ডের একটা চাকরি ঠিক করে দিতে পারি। তুমি তো আজকে অংশকে বাঁচিয়েছ, তাহলে কেন না তুমি অংশরই বডিগার্ড হয়ে যাও? এই ব্যাপারটা কিন্তু তুমি ভেবে দেখো। তারপরে সোদেওয়ান চিন্তা করে যদি ওর বন্ধুর খুনিকে খুঁজে বের করতেই হয় তাহলে হয়তো ওকে অংশর পাশাপাশিই থাকতে হবে, কারণ অংশকে যেই বা যারা খুন করতে চেয়েছিল ওর ধারণা সেই বা তারাই ওর বন্ধুকে খুন করেছে। এদিকে অংশ প্রেস কনফারেন্সে বলে দেয় যে ওকে কেউ যেন খুন করতে চেয়েছিল। কনফারেন্স শেষ করে ও যখন আসছিল তখন ও একটা বাচ্চা ছেলেকে যত্ন করছিল। ওই ছেলেটি হলো এই মেয়েটির। আকাশি রঙের জামা পরা এই মেয়েটির নাম হলো জাংতেরা।
জাংতেরাকে নিজের বান্ধবী হিসেবেই দেখে অংশ। আর জাংতেরার ছেলে হলো জুনহি। একে অংশ অনেক যত্ন করে। আসলে অংশর একটা ছোট ছেলে ছিল যে মাত্র 5-6 বছর বয়সেই মারা গিয়েছে। কিভাবে সে মারা গিয়েছিল তা আমরা জানি না। অংশ তার ছেলের শোক আজও ভুলতে পারে না, সেজন্যই তো ও বাচ্চাদের অনেক যত্ন করে। আর জাংতেরার ছেলেকেও ও অনেক যত্ন করে। আমরা বুঝতে পারি জাংতেরার সঙ্গে অংশর খুব ভালোই একটা কানেকশন আছে এবং জাংতেরা অংশকে বোন বলেই ডাকে। পরের দিন আমরা দেখতে পাই অংশ যখন কোরিয়াতে ফিরে আসে তখন ওর একটা পার্টি হওয়ার কথা ছিল। ও পার্টিতে গিয়ে সোদেওনকে দেখতে পায়। সোদেওন অংশকে বলে, আজকে থেকে আমি আপনার পার্সোনাল বডিগার্ড, সবসময় আমি আপনার সঙ্গেই থাকবো। বেশ অবাকই হয়েছিল এটা শুনে অংশ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অংশ সোজা চলে গিয়েছিল গ্র্যান্ড পার্টিতে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অংশ যখন অনেক ছোট ছিল তখন ওর মা কাজ করতো গ্র্যান্ড প্যালেসে, অর্থাৎ অংশর শাশুড়ির হয়েই কাজ করতো। কিন্তু একসময় অংশর সঙ্গে তার হাজবেন্ডের প্রেম হয়ে যায় আর তারপরে ওদের বিয়ে হয়। অংশ একজন প্রফেশনাল গলফার এবং পুরো পৃথিবীতে তাকে সবাই চেনে। মূলত ছোটবেলা থেকে যখন থেকে ও এই গলফিং করতো তখন থেকে ও অনেক প্রাইজ এবং অনেক পুরস্কার পেয়েছে। প্রাইজ আর পুরস্কার একই কথা। অনেক প্রাইজ পেয়েছে, অনেক প্রাইজ মানি পেয়েছে এবং সেগুলো ও মানুষের জন্য খরচ করেছে। এরপর থেকে আস্তে আস্তে ও ডোনেট করতেই শুরু করে। ওর খেলার একটা বড় অংশ ও মানুষকে হেল্প করতে দিত। তারপর থেকে ও নিজে একটা ফাউন্ডেশন গড়ে তোলে যার নাম হচ্ছে নাও ফাউন্ডেশন। এর মাধ্যমেই ও মানুষকে হেল্প করত। আফ্রিকার বিভিন্ন লোকজনদেরকে ও কর্মসংস্থান করে দিত। কিন্তু এদিকে ওর মা গিয়েছিল বিগড়ে। ওর মা সবসময় জুয়া খেলায় ব্যস্ত থাকতো। ওর মা জুয়াতে হেরে যেত কোটি কোটি টাকা। সেই টাকাগুলো আবার অংশকেই পরিশোধ করতে হতো। তো একসময় অংশ ওর মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। এরপরে আজকে অংশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। অংশ ওর স্ট্রাগলের কথা বলে, সমস্ত মানুষকে জানায়, বলি যে আমার স্ট্রাগলের পিছনে সব থেকে বড় অবদান ছিল আমার হাজব্যান্ডের। অংশ মূলত সবার সামনে ওর হাজব্যান্ডকে একদম দেবতা তুল্য হিসেবেই তুলে ধরছিল, যদিও ওর হাজব্যান্ডের সঙ্গে ওর সম্পর্ক একদমই ভালো ছিল না, তা তো আমরা জানি। একটু পরে আরও ভালোভাবেই জানবেন। ওর হাজব্যান্ডকে সবাই বাহবা দিচ্ছিল। আসলে অংশ তো ভালোবেসে বিয়ে করেছিল, এর জন্য হাজব্যান্ডের প্রতি একটা সফট কর্নারও সবসময় ছিল। কিন্তু এই জাংতেরাই আসলে ওকে খেয়ে দেয়। জাংতেরা চোখে চোখে কিছু একটা বলে ইয়ংকুককে। অংশ হাজব্যান্ডের নাম ইয়ংকুক। ও মূলত ইয়ংকুককে এটা বলে যে গোপনে ওর সঙ্গে দেখা করতে। এটা আবার সোদেওন একটু লক্ষ্য করে। এরপরে ওরা একটা রুমের ভিতরে চলে আসে। এখানে আসার পরে জাংতেরা তো ওকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করে আর বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে? আমাদের একটা ছেলেও আছে, তুমি অংশকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করো। এটা বলে ওরা অন্তরঙ্গ একটা সম্পর্ক করতে শুরু করে। এদিকে জাংতেরার ছেলের খুব ঘুম পাচ্ছিল, তাই ও মাকে খুঁজছিল। আর তখন অংশ চারিদিকে জাংতেরাকে খুঁজতে লাগে। কোথাও খুঁজে না পেয়ে ও একটু একটু করে রুমের ভিতরেই খুঁজতে লাগে। সোদেওন ওর পিছু পিছুই যাচ্ছিল, কিন্তু কিছু দূর গিয়ে সোদেওন আর যায় না। তবে একটু পরেই যে রুমেই ছিল নিজের হাজব্যান্ড এবং বান্ধবী, সেই রুমে এসে পৌঁছে যায় অংশ। লাইট জ্বালিয়ে ওদের এই অবস্থা দেখে অংশ কি বলবে বুঝতে পারে না। এভাবে অংশর সামনে ওরা ধরা পড়ে যাবে ওরা নিজেরাই ভাবেনি। তো জাংতেরাকে শুধুমাত্র অংশ বল, এই প্যালেস ভর্তি এত লোক আর এর ভিতরে তোমরা কিনা এই সবগুলো করছো? তোমরা যদি রিপোর্টারদের হাতে ধরা খেয়ে যেতে তখন তোমাদের কি হতো? যা কিছু করবে একটু দেখে শুনে তো করবে। আসলে এই কথাগুলো শুনে ওর হাজব্যান্ডও অবাক হয়, জাংতেরাও অবাক হয় যে আসলে অংশ এটা কিভাবে বলতে পারছে। অংশ বলে, আমি তোমাদের সম্পর্কের কথা অনেক আগে থেকেই জানি, তাই এটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু তোমাদের আমাদের সামনেই ধরা পড়তে হলো, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। এটা বলে অংশ ওখান থেকে বের হয়ে চলে আসে। অংশ যখনই একটু সামনে আসে তখনই ওর হাজব্যান্ডকে দেখতে পায়। ওর হাজব্যান্ড ইতোমধ্যেই ওই রুম থেকে জামা কাপড় পরে এখানে এসে হাজির হয়েছে। এদের ভিতরে সম্পর্কটা এখন আমরা ভালো করে বুঝতে পারি। আসলে এরা একটা লোক দেখানো সম্পর্কের ভিতরেই আছে। মূলত এই বিয়েটা করে ফেসে গিয়েছে অংশ, কিন্তু যেহেতু ওরা অনেক ধনী পরিবার থেকে বিলং করে, ওদের ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে, তাই চাইলেই ওরা একে অপরকে ডিভোর্স দিতে পারে না।
বরং লোকের সামনে বুকের সমস্ত ব্যথা চাপা রেখে হাসি মুখে ভালো থাকার অভিনয় করে যেতে হয়। এরপরে এটা অংশর শাশুড়িও জানতে পারে। অংশর শাশুড়ি জাংতেরাকে তো বকা দেয়ই, তাছাড়া অংশকেও বকা দেয় আর বলে, তুমি যদি জানোই আমার ছেলের কুকীর্তি তাহলে ওকে ডিভোর্স কেন দিচ্ছ না? অংশ বলে, ও যা কিছুই করুক না কেন আমি ওকে ডিভোর্স দিব না। আসলে এর পিছনে অংশর একটা অনেক বড় কারণ আছে। অংশর শ্বশুর বলেছিল, যাই হয়ে যাক না কেন যতদিন না আমার 70তম জন্মদিন আসছে ততদিন তুমি আমার ছেলেকে ডিভোর্স দিবে না বা এই পরিবার থেকে কোথাও যাবে না। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে অংশ এবং তার হাজব্যান্ডের প্রথম দেখা হয়েছিল। এটা ছিল আফ্রিকাতে। তো প্রথম দেখায় অংশকে ভালোবেসে ফেলেছিল তার হাজব্যান্ড। এরপরে অংশকে এবং তার ভাইকে নিজেদের বাড়িতে ডেকে পাঠিয়েছিল ইয়াংকুকের মা। ইয়াংকুকের মা বলে যে আমার ছেলে নাকি তোমাকে পছন্দ করেছে, কিন্তু তুমি তো আমার চাকরানির মেয়ে, তো তোমাকে আমি কিভাবে নিজের ছেলের ওয়াইফ হিসেবে মেনে নিই? কিন্তু ঠিক আছে, আমার ছেলে যখন চেয়েছে তখন তো আর না করতে পারি না, কিন্তু তুমি আজীবন আমার চাকরানির মতো হয়েই থাকবে। কিন্তু অংশ এখানে বিয়ে করতে প্রথমে চায়নি, পরে শুধুমাত্র ওর শ্বশুরের কথা ভেবেই ও বিয়ে করেছিল, কারণ ও সবসময় চেয়েছিল মানুষকে হেল্প করতে। আর ওর শ্বশুর যে কোম্পানিটি চালায় সেটা শুধুমাত্র ছিল একটা ডোনেশন কোম্পানি। এজন্য ও ভেবেছিল ও যদি এই কোম্পানির হয়েও কাজ করতে পারে তাহলেও ও মানুষকে হেল্প করতে পারবে। তো অতীতের কথা স্মরণ করে অংশ খুবই টায়ার্ড হয়ে পড়ে। ও অনেক ড্রিঙ্ক করে আর একদম মাতালের মতো এদিক ওদিক হাঁটতে লাগে। তখন ওর বডিগার্ড এসে ওকে সাপোর্ট দিতে লাগে, ওকে রুম পর্যন্ত পৌঁছে দিয়েছিল। কিন্তু অংশ এতটাই বেহুশ হয়ে গিয়েছিল যে ওর চাবিটাও দরজার বাইরে ফেলে দেয়, আর ভিতরে ওর সঙ্গে ওর বডিগার্ড লক হয়ে যায়। এরপরে আমরা ওর হাজব্যান্ডকে দেখি যে আবার অনুশোচনায় অনুতপ্ত হয়ে অংশর কাছে সরি বলার জন্য ওর রুম বরাবর আসছিল, কিন্তু ও তো আর জানে না যে ভিতরে অংশর সঙ্গে ওর বডিগার্ড আছে। আসলে অংশ নিজের হাজব্যান্ডকে ভোলার জন্য বুঝি এই বডিগার্ডের দিকে একটু বেশিই তাকাচ্ছিল। ঠিক তখনই ওর হাজব্যান্ড এসে কড়া নাড়ে আর অংশকে ডাক দেয়। অংশর বডিগার্ড যখনই ওই দরজা খুলতে যাবে অংশ ওর বডিগার্ডকে আটকে দেয় আর বলে যদি আমরা ধরা পড়ে যাই। আসলে অংশর মনে মনে খারাপ ছিল বলে ও খারাপটাই ভাবছিল। ঠিক তখনই দেখতে পায় যে ইয়াংকুক ওখানে চাবিটি দেখতে পেয়েছে। ইয়াংকুক ওই চাবিটা তুলে যখন অংশর রুমটি খুলতেই যাচ্ছিল ঠিক তখনই ওখানে ইয়াংকুকের বডিগার্ড আসে আর বলে আপনি অসুস্থ, আপনি আপনার রুমে যান, আমি ম্যাডামকে এখানে পাহারা দিব, আপনি কোনো চিন্তা করবেন না। এরপরে ইয়াংকুকের বডিগার্ড ওই চাবিটি ভিতরে দিয়ে দিলে সুযোগ বুঝে সোদিয়ন বাহিরে বের হয়ে আসে। এরপরে ওর সিনিয়রের সঙ্গে কথা বলে। ওর সিনিয়র বলে আমার সন্দেহ হচ্ছে তুমি মনে হয় কোনো একটা প্ল্যান করেই এই পরিবারের ভিতরে ঢুকেছো, তোমার প্ল্যানটা কি বলো তো? এদিকে অংশ বসে বসে ওর শ্বশুরের কথাই ভাবছিল। ওর শ্বশুর খুবই ভালো একজন মানুষ ছিল, শুধুমাত্র শ্বশুরের কথা রাখতেই ও এখনও এই ফ্যামিলির সঙ্গে কানেকশন রেখেই চলেছে, কিন্তু ও চায় না এই ফ্যামিলিতে ওর হাজব্যান্ডের সঙ্গে আর থাকতে। তারপরেও যতদিন না ওর শ্বশুর বলেছে এখানে থাকতে ততদিন ও থাকবে। ওর শ্বশুর মারা গিয়েছে ঠিকই, কিন্তু ওর শ্বশুরের 70তম জন্মদিন পর্যন্ত ও এই পরিবারের সাথেই থাকবে। এদিকে সোদিয়ন যে ওর শ্বশুরের মার্ডার কেস নিয়েই কিন্তু একটা কেস স্টাডি করছিল, কিন্তু যেহেতু অংশর শ্বশুরকে কেউ মার্ডার করেছে তাই ওই কেস স্টাডি করার সময় সোদিয়নের বন্ধুকে কারা যেন মেরে দিয়েছে। তবে সোদিয়নের বন্ধু মারা যাওয়ার আগে একটা ক্লিপ রেখে গিয়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে অংশর শ্বশুর হার্ট অ্যাটাক করে মারা যায়নি, যেটা সবাই জানে। সে মূলত মারা গিয়েছিল আসলে কেউ তাকে মার্ডার করেছিল বলে, যেটা কেউ জানে না। আর সোদিয়নের বন্ধু ঠিক এটার ইনভেস্টিগেট করতে গিয়েই তাকে মরতে হয়েছিল। সোদিয়ন যখন তার উপরের কর্মকর্তাকে বলে স্যার আমার বন্ধু আসলে ওই কেস স্টাডি করার সময় তাকে মারা হয়েছে, আপনি এর বিচার করুন, তখন ওই স্যার বলেছিল আমার কাছে কোনো প্রমাণ নেই, যদি তুমি প্রমাণ নিয়ে এসে আমাকে দিতে পারো তাহলেই এই কেসটি আবার পুনরায় চালু করা হবে। আর তার জন্যই তো সোদিয়ন নিজের চাকরি ছেড়ে এই তদন্তের পিছনেই ছুটছে যে কোথায় ও একটু প্রমাণ পায়। এর পরের দৃশ্যে আমরা আবারও অংশকে দেখতে পাই। অংশর সঙ্গে দেখা করতে এসেছিল জাংতেরা। তো জাংতেরা অংশকে এটা বলে তুমি তো জানোই আমাদের সম্পর্কের কথা, তাহলে তুমি কেন ওকে ডিভোর্স দিচ্ছ না? তুমি ওকে ডিভোর্স দিলেই আমি ওকে বিয়ে করে নিব।
কিন্তু অংশ তো হেরে যাওয়ার মেয়ে নয়। অংশ জাংতেরাকে বলে যাই কিছু হয়ে যাক না কেন, ও আরও 5টা মেয়ের সঙ্গে রিলেশন করুক না কেন, আমি ওকে ডিভোর্স দিব না। জাংতেরা বলে কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না। অংশ বলে সেটা তোমাকে ভাবতে হবে না, আমি আমার ভালোবাসাটা ঠিক ভালোভাবেই বুঝে নেব। এটা বলে ও ওখান থেকে বের হয়ে চলে আসে। মনে মনে ও খুবই ফুঁসছিল, কারণ ওর হাজব্যান্ডকে আসলে ভালোবাসতো। কিন্তু এখন কত দূরত্ব হয়ে গেছে ওর ভিতরে। ওর হাজব্যান্ড ওর সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করলেও অংশ আর ওর হাজব্যান্ডের সঙ্গে ভালো করে কথা বলে না। এদিকে জাংতেরাকে দেখে যে ভেবেই ছিল এই পরিবারের ভিতরে যেভাবেই হোক ঢুকবে। আজকে ছিল এই পার্ক পরিবারের একটা ফ্যামিলি ফটোশ্যুট। আর এই হলো পার্ক পরিবারের দ্বিতীয় ছেলে, যার নাম ইয়ংমিন। এ হলো ইয়ংকুকের ছোট ভাই ইয়ংমিন। আর কমলা ড্রেস পরা এই মহিলাটি হলো ইয়ংমিনের স্ত্রী। এরা দুইজনই খুবই পাওয়ারফুল। ইয়ংমিনের স্ত্রী অনেক বড়লোক বাড়ির একটা মেয়ে, কিন্তু ইয়ংমিনকে আবার খুব একটা ওর মা পছন্দ করে না। ওরা সবাই দেখতে পায় যেখানে ওদের সবার বসার চেয়ারগুলো আছে ওখানে জাংতেরার ছেলে বসে আছে। তো এর মানে বোঝাই যাচ্ছে জাংতেরা এই ফ্যামিলি ফটোশ্যুটে ওর ছেলেকেও রাখতে চায়। তার মানে হচ্ছে এই ফটোশ্যুটের দ্বারাই ও এই ফ্যামিলির ভিতরে ঢুকতে চায়। আর যেটাতে সাই জানিয়েছে পার্ক মিরানের কাছে এসে অংশ জিজ্ঞেস করে এখানে কেন জাংতেরার ছেলে এসেছে, আজকে তো আমাদের ফ্যামিলি ফটোশ্যুট। পার্ক মিরান বলে ও তো আমাদের ফ্যামিলিরই অংশ, ও ইয়ংকুকের ছেলে, তাই ও সাথেই থাকবে। যদি তুমি এসব মানতে না পারো তাহলে তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দাও। আসলে ওরা এসব এজন্যই করছিল যাতে খুব দ্রুত ইয়ংকুককে ডিভোর্স দিয়ে দেয় অংশর এগুলো সহ্য হয় না। ওরা এসে এই বাড়িতে বসবাসও শুরু করে দিয়েছে। তাই অংশর রেগে মেগে ওর গাড়ি নিয়ে বাইরে বের হয়ে যায়। তখন অংশর বডিগার্ড এসে বলে আপনি এরকম উন্মাদের মতো গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই আমি আপনার সঙ্গেও থাকতে চাই। এরপরে ওরা দুইজন একসঙ্গে গাড়ি চালিয়ে সোজা একটা সমুদ্রের পাড়ে চলে যায়। অংশর খুব মন খারাপ ছিল। অংশ খালি পায়ে হেঁটে যখন গাড়িতে উঠছিল তখন ওর পাটা রুমাল দিয়ে মুছিয়ে দেয় ওর বডিগার্ড, আর জুতোটাও পরিয়ে দেয়। এ থেকে বোঝাই যাচ্ছিল এ বডিগার্ডের থেকেও বেশি কিছু। এ বোধহয় মনে মনে অংশকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু এই হিরোকে আমার খুব একটা পছন্দ হয়নি, এজন্য আমি ওদের কেমিস্ট্রিটাও ফিল করতে পারছি না। যাই হোক, ওরা যখন বাড়িতে আসে ঠিক তখনই অংশর হাজব্যান্ড ওদের দিকে খুবই রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ ও মনে মনে যন্ত্রণায় জ্বলে যাচ্ছিল। যতই হোক ও অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করুক, নিজের বউকে তার বডিগার্ডের সঙ্গে রাত্রি করে ফিরতে দেখে ওর একদমই ভালো লাগে না। আর তাই তো নিজের ওয়াইফের সঙ্গেই ওর জোর জবরদস্তি করতে থাকে আর বলতে থাকে আমাকে এত দূরে কেন সরিয়ে দিচ্ছ, আমাকে একদম সহ্য হয় না। আর ঠিক তখনই এখানে চলে আসে আবারও অংশর বডিগার্ড আর বলে যে আপনি কিন্তু ওনার সঙ্গে এরকম করতে পারেন না। তখন অংশর হাজব্যান্ড ওর বডিগার্ডকে বলে তুমি বডিগার্ড, তাই স্বামী স্ত্রীর ভিতরে তুমি আসবে না, বডিগার্ডের মতোই থাকো, না হলে আমি তোমাকে ফায়ার করে দিব। এরপরে সৌদি ওর নিজের রুমে আসে আর ওর বন্ধু রেখে যাওয়া সেই ফুটেজটা বারবার দেখতে লাগে। ওর মনে হচ্ছিল কোনো একটা হিন্টস তো এর ভিতরে আছে, না হলে ওর বন্ধু কেন এই ফুটেজটা রেখে যাবে। ও জানে যে ওখানে চেয়ারম্যানের মৃত্যু হয়েছিল, তাকে কেউ খুন করেছিল, কিন্তু ও আজকে এটা বুঝতে পারে যে চেয়ারম্যানকে যখন খুন করা হয়েছিল তখন সে গ্র্যান্ড প্যালেসে ছিল না, বরং অন্য কোথাও ছিল। সেখান থেকেই তার লাশটা শিফট করা হচ্ছিল। এর মানে ওর বন্ধু ঠিকই বলেছে যে আসলে চেয়ারম্যানকে খুনই করা হয়েছিল। তো এখন তো ওর কাছে সলিড একটা প্রমাণ আছে, তার মানে ও এখান থেকে আরও বড় কোনো প্রমাণ নিশ্চয়ই পাবে। এর পরের দিন আমরা দেখতে পাই জাংতেরা ও ছেলেকে নিয়ে এই বাড়িতে চলে এসেছিল থাকার জন্য। অংশ এসব মুখ বুঝে সহ্য করে নেয়, কিন্তু ও এটা জাংতেরাকে বুঝিয়ে দেয় আর বলে তুমি কিন্তু শুধুমাত্র এই বাড়িতেই আছো, নিজের জায়গাটা ভুলে যেও না, আমি কিন্তু এই বাড়ির বউ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অংশ তার শ্বশুরের কথা বলছিল সদেওয়ানকে। সদেওয়ান আসলেই জিজ্ঞেস করেছিল তার শ্বশুর কেমন মানুষ ছিল। তখন ও সদেওয়ানকে বলে আমার শ্বশুর অনেক ভালো একজন মানুষ ছিল। সদেওয়ান তখন বলে আপনার শ্বশুরকে হত্যা করা হয়েছে, সবাই জানে সে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, কিন্তু আসল সত্য হলো তাকে হত্যা করা হয়েছিল। আর তাকে হত্যা করেছে সেই যে আপনাকে ম্যানিলাতে হত্যা করতে গিয়েছিল। আর এজন্যই আমি এখানে এসেছি, কারণ যে আপনাকে হত্যা করতে গিয়েছিল সে আমার বন্ধুকেও হত্যা করেছে, তাই এর গভীরে আমাকে যেতেই হবে, আপনি আমার উপর ভরসা রাখুন। অংশ তখন ওর উপরে ভরসা করে আর বলে যদি তুমি আমার বিশ্বাস অর্জন করতে চাও বা তোমাকে বিশ্বাস করাতে চাও তাহলে আমাকে প্রমাণ দেখাও। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আবার একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছিল। তো এখানে আমরা ইয়ংমিনের যে বউ তাকে দেখি, আসলে তার ইয়ংকুকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সেই ইয়ংকুকের ফিয়ন্সিও ছিল,
কিন্তু ইয়ংমিনের এই স্ত্রী অনেক টাকার মালিক, তার বাবা কোটিপতি, আর সেজন্যই তো ইয়ংমিন তার বড় ভাইয়ের ফিয়ন্সিকে নিজের কাছে টেনে নিয়েছে আর তাকে বিয়ে করে নিয়েছে। ভাইয়ের ফিয়ন্সিকে তো নিয়ে বিয়ে করেছেই, এখন আবার অনসর পিছনে পড়েছে অনসর নাও ফাউন্ডেশনটাও নিয়ে নিবে বলে, কারণ ওর নাও ফাউন্ডেশনে মানুষ অনেক টাকা ডোনেট করে। এই সিম্পল হিসাবটা আমি আপনাদের বুঝিয়ে দিই। যেরকম সেলিব্রিটিরা একবার বললেই বন্যার্তদের জন্য কিন্তু অনেক টাকা মানুষ দিয়ে দেয়, অনসো তেমন একটা সেলিব্রিটি। ও শুধুমাত্র একটা কনফারেন্স করলেই ওর ফাউন্ডেশনে হাজার কোটি টাকা ঢুকে যেত, যা দিয়ে ও মূলত ইউনিসেফের হয়েই কাজ করত এবং ও বিভিন্ন মানুষদের হেল্প করত। তো এখন সবার লোভ এই অনসর ফাউন্ডেশনের প্রতি, ওই ফাউন্ডেশনটা সবাই নিয়ে নিতে চায়, এটা নিয়ে নিতে চায় ও শাশুড়িও। আর এজন্যই তো বউ শাশুড়ির ভিতরে একটা তুমুল দ্বন্দ্ব সবসময় লেগেই আছে। অনসর শাশুড়ি অনসকে থ্রেট দিয়ে বলে তার মায়ের সঙ্গে দেখা করতে যেতে, কারণ ওর মা নাকি মৃত্যু সজ্জায়। অনস দীর্ঘকাল ধরে ওর মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। আজকে ওরা দুই ভাই বোন আর একই সঙ্গে সোদেওন তিনজন মিলে এসেছে একটা আইল্যান্ডে ওর মায়ের সঙ্গে দেখা করতে। ওর মা একটা পাগলাগারোতে বন্দি আছে, ওর মায়ের অবস্থা খুবই শোচনীয়, কিছুক্ষণের ভিতরেই হয়তো ওর মা মারা যাবে। অনসর ওর মায়ের কথা মনে পড়ে, আগে ওর মা কত প্রাণবন্ত ছিল, কিন্তু আজকে ওর মায়ের এই অবস্থা। আর ওর মায়ের এই অবস্থার পিছনে আসলে ওর শাশুড়ি দায়ী। ওর শাশুড়ি ওর মায়ের এই অবস্থা করেছে এজন্য যাতে অনসকে থ্রেট দেওয়া যায়। ওর শাশুড়ি এটা বলে, তোমার মায়ের ওই হাল করতে পারলে তোমাদের দুই ভাই বোনের হালও আমি খারাপ করে দিতে পারি। তুমি এখন আমার ছেলেকে ডিভোর্স দাও, নাও ফাউন্ডেশন আমার কোম্পানির সঙ্গে যুক্ত করে দাও, আর তারপরেই তুমি সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। কিন্তু অনস হেরে যাওয়ার বান্দা নয়। তো অনস ওর মায়ের যে শেষ স্মৃতিটুকু, অর্থাৎ ওর মায়ের শেষ দেহ ধ্বংসবাসে, সেটাকেও যে সমুদ্রে একটু রাখবে সেই সময়টা পর্যন্ত দেয় না ওর শাশুড়ি। ওর শাশুড়ি বিভিন্ন মিটিং মিছিল দিয়ে ওকে অনেক সবসময় দৌড়ের উপরেই রেখে দিয়েছিল। অনস চেয়েছিল ওর মায়ের দেহাবশেষ নিয়ে ওদের গ্রামের বাড়িতে ফিরে যাবে, ওখানকার সমুদ্রে ওর মায়ের দেহাবশেষটাও ও ছিটিয়ে দিবে, কিন্তু সেই সময়টাও ওর হয়ে উঠছিল না। রাত্রেবেলা যখন ওর সময় পায় ঠিক তখনই চলে যায় ওর গ্রামের বাড়িতে। ওর মায়ের মৃতদেহ যে ছাই ছিল সেই ছাইটা নিয়ে গিয়েছিল ওই বাড়িতে। এখানে যাওয়ার পরে ওর খুবই কষ্ট হচ্ছিল, বারবার মায়ের কথা মনে পড়ছিল। তখন ওর বডিগার্ড ওকে জড়িয়ে ধরে এবং এটা ছিল একটা কন্ডোলেন্স, মানে একটু সান্ত্বনা আর কি। তবে দূর থেকে কেউ একজন এদেরকে ক্যামেরা বন্দি করে ফেলে, আর এটা যে ওর শাশুড়ির লোক ছিল তা তো খুব ভালোভাবেই বোঝা যায়। এরপর দিন সকালবেলা অংশ সমুদ্রে চলে যায়, ওর মায়ের দেহাবশেষটুকু ও উড়িয়ে দেয় বাতাসের সাথে। এরপরে ও আবার বাসায় চলে আসে, কিন্তু অঞ্চর শাশুড়ির কাছে অলরেডি চলে গিয়েছে সেই ছবিগুলো। অঞ্চর শাশুড়ি এই ছবিগুলো রেখে দেয় এজন্য যাতে পরে কাজে লাগানো যায়। অঞ্চ চলে আসার পরেই ওদেরকে ডাকা হয়, আর এখানে দেখা যায় অনসর বডিগার্ডকে ওর হাজব্যান্ড অনেক জোরে মারে আর বলে, তোর সাহস কী করে হয় বডিগার্ড হয়ে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়া, তুই ওকে জড়িয়ে ধরেছিস বিয়াদব কোথাকার, তুই বারবার তোর নিজের জায়গাটাই ভুলে যাচ্ছিস, তোকে আর কয়বার অর্নিং দেওয়া লাগবে নাকি এখনই চাকরি থেকে বের করে দিব। আসলে এই সব করে ও শাশুড়ি চাইছিল যাতে অংশ তার ছেলেকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু অংশ এই বিষয়ে কিছুই বলে না, যেহেতু তার ছেলের অনেক বড় দোষ আছে তাই সেও পরকীয়া করতেই পারে, তাতে কী বা যায় আসে। অংশ এসব মানে না। এরপরে অংশ সোজা চলে যায় সোদিয়নের রুমে। সোদিয়ন তখন অংশকে ওই ফুটেজটা দেখায় আর বলে, আপনি চেয়েছিলেন আমি আপনাকে প্রমাণ দেখাই, আমি আপনাকে প্রমাণ দেখিয়েছি। আপনার শ্বশুর কিন্তু আপনাদের গ্র্যান্ড প্যালেসে মারা যায়নি, সে অন্য কোথাও মারা গিয়েছিল এবং তার বডিটা পরে ট্রান্সফার করা হয়েছিল এবং তাকে একটা মেরে ফেলেছিল এবং তার মাথায় রক্তও আছে। আর আপনার শ্বশুরকে যে বা যারা মেরেছে তারা আপনাকেও মারতে চাইছে, তার মানে কালফ্রিটটা কিন্তু আপনার পরিবারের ভিতরেই লুকিয়ে আছে। আপনার পরিবারের ভিতরে কেউ একজন চায় না আপনি বেঁচে থাকুন, আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে। এদিকে সোদিয়ন তার সিনিয়রকেও একটু সন্দেহ করে, কারণ একবার ও টাকার বক্স নিয়ে যেতে দেখেছিল, আর সেজন্যই ওর সিনিয়রকে জিজ্ঞেস করে যে আপনি ওই টাকা কেন 8 ফ্লাওয়ার শপে নিয়ে গিয়েছিলেন, আপনি বলুন তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক। তখন ওর সিনিয়র বলে, তুমি কি বোকা হয়ে গিয়েছো, ওই টাকাগুলো আমাকে ইয়ংকুক দিয়েছিল আর বলেছিল তার বাবাকে কেউ হত্যা করেছে তা যেন আমি খুঁজে বের করি, সেজন্যই ওই টাকাগুলো আমি নিয়েছিলাম। 8 ফিউচার ফ্লাওয়ার শপে যেরকম ঘাতক পাওয়া যায় ঠিক তেমনি ওদের কাছ থেকে ইনফরমেশনও পাওয়া যায়। টাকা দিলে দুনিয়াতে সবই সম্ভব। আমি টাকা দিয়ে এটা খোঁজার চেষ্টা করছিলাম যে আসলেই ম্যানিলাতে কে বা কারা মারার চেষ্টা করেছিল ওয়ানসোকে, কিন্তু আমি শেষ পর্যন্ত খুঁজে পাইনি। আর এটা সোদিয়ন বিশ্বাস করে আর বলে, ঠিক আছে এই মুহূর্তে আমি আপনাকে বিশ্বাস করলাম। এর পরের দৃশ্যে আমরা আবার দেখতে পাই যে ওয়ানসোর শাশুড়ির সঙ্গে দেখা করতে এসেছিল তার ছোট ছেলে বৌমা।
মূলত তারা অভিযোগ নিয়ে এসেছিল অনসর বিরুদ্ধে। এই যে অনসর দেবর এবং দেবরের স্ত্রী, এরা দুইজন আবার একটা কসমেটিক কোম্পানি চালায়। ওরা আজকে নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করতে চেয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগেই অনস অন্য কোম্পানির কিছু প্রোডাক্টের অ্যাড দিয়ে এসেছে, সেজন্য ওগুলো এখন হাইপে আছে এবং সবাই ওগুলোই কিনবে। আর এরা আজকে যে প্রোডাক্টটা লঞ্চ করবে সেটা একদম চাপা পড়ে যাবে, তাই তো ওরা অনসর উপরে ঝাল ঝাড়ছিল। আসলে এরা অনসর উপরে যতই ঝাল ঝাড়ুক না কেন, কেউ অনসকে দাবিয়ে রাখতে পারে না, কারণ অনস একজন সেলিব্রিটি। শুধুমাত্র ওর চেহারা দেখালেই পৃথিবীর অনেক কিছুই ও হাসিল করতে পারে। আর সেই সব নিয়ে এরা একটু বেশ চিন্তাতেও পড়ে গেছে যে অনসকে দমন করা এতটাও সহজ কথা নয়। তার থেকেও বড় কথা, ইয়ংকুককে ওর মা যতটা ভালোবাসে ইয়ংমিনকে তার একটুও ভালোবাসে না। এর পিছনে হয়তো বড় কোনো রহস্য আছে। আর তাছাড়া ইয়ংকুক ওর ভাইকে দেখতে পারে না। ওর ফিয়ান্সিকে তো ছিনিয়ে নিয়ে বিয়ে করেছিলই, এখন পড়েছে অনসর পিছনে। ওর ভাইকে স্ট্রেট কাট বলে দেয়, কেউ অনসর উপরে আঙুল তুলে কথা বলার চেষ্টা করলে আমি তাকে ছাড়বো না। এ দেখি আবার বেশ বীরপুরুষও। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অনসর আরও একটা আরও একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, যেটা কোরিয়ার ভিতরেই হওয়ার কথা ছিল। ও মিটিং শেষ করে যখন ফিরছিল ঠিক তখনই কে যেন ওকে ড্রোন দিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। এই ড্রোনটি ছিল হচ্ছে বোমা ড্রোন। এখানে একাধিক ড্রোন উড়তে দেখা যায় ওদের গাড়ির চারপাশ দিয়ে, আর এই ড্রোনের ভিতরে বোমা থাকায় ওই ড্রোন একটা গাড়ির নিচে পড়ে গেলে সেই গাড়িটি একদম ব্লাস্ট হয়ে যায়। গাড়িটি ছিল অনসদের গাড়ি। ওই গাড়িটি যখন ব্লাস্ট হয়ে গিয়েছিল তখন এখানে একটা লোক এসেছিল, মানে এই মেয়েটি যে ড্রোনটিকে চালনা করছিল, সে এসে কনফার্ম হয়ে যায় যে অনস মারা গিয়েছে, কিন্তু অনস তো আসলে মারা যায়নি। আর যে মেয়েটি এদেরকে মারতে চেয়েছিল ওই মেয়েটি কিন্তু অনসর পরিবারের হয়েই কাজ করে, যে ছিল সিকিউরিটি K1 টিমেরই একজন মেম্বার। এই মেম্বার যখন পরে দেখে যে না, এর ভিতরে তো অনসও বেঁচে গিয়েছে এবং সদিয়নও বেঁচে গিয়েছে, তখন এই হাসপাতালেই তদারকি শুরু করে দেয়। এই মেয়েটিকে ওই পরিবারের কেউ একজন কিন্তু খুন করতে পাঠিয়েছিল। মেয়েটি এখন হাসপাতালেই ওদের দুজনকে মেরে দেওয়ার একটা প্ল্যান করছিল, কিন্তু তার জন্য ওকে সুযোগ পেতে হবে, কারণ হাসপাতাল ভর্তি এখন লোকজন ছিল। অনসর যখন জ্ঞান ফিরে আসে তখন ওর হাজব্যান্ড ওকে দেখতে আসে আর বলে, শুক্রিয়া যে তোমার কিছুই হয়নি। অনস তখন জ্ঞান ফিরে বলে, সদেওনের কি অবস্থা? তখন ওর হাজব্যান্ড বলে, কেবলমাত্র তোমার জ্ঞান ফিরলো আর তুমি কিনা এখন সদেওনের খোঁজ করছো, তুমি কি ওর প্রেমে পড়ে গিয়েছো নাকি? অনস তখন কিছুই বলে না, শুধু বলে যে ওদের ভিতরে কেউ বেঁচে আছে কিনা। তখন ওর হাজব্যান্ড এটা বলে যায় যে দুইজন বডিগার্ড ছিল, একজন বেঁচে আছে, কিন্তু এটা বলে না যে সদিয়ন বেঁচে আছে। এদিকে সদিয়নের চিকিৎসা করে যখন ওর কেবিনে ওকে রেখে যাওয়া হয়েছিল তখন ওকে মারতে উদ্যত হচ্ছিল ওই K1, কিন্তু ঠিক তখনই এখানে চলে আসে ইয়ংকুক এসেছিল মূলত এর কি অবস্থা এটা দেখে চলে যায়। আর এই দিন আর K1 মারতে পারে না সদেওনকে, তাই ও কাউকে একটা ফোন করে বলে দেয় যে মিশনটা আমাকে দিয়েছিলেন সেই মিশনটা আমি সাকসেসফুল করতে পারিনি, মিশন ফেইল্ড হয়েছে, আমি পুনরায় আবারও চেষ্টা করব। তবে কে দিয়েছিল ওরকম একটা পারমিশন? এরপরে আমরা একটা পুলিশ অফিসারকে দেখতে পাই যে এসেছিল গ্র্যান্ড প্যালেসে পার্ক মিরানের সঙ্গে দেখা করতে। পার্ক মিরান বলে, কে আমার বৌমাকে মারার চেষ্টা করেছিল, এক্ষুনি আপনি তা খুঁজে বের করুন। পুলিশ বলে, আমি অবশ্যই চেষ্টা করব। এটা বলে যখন বাইরে চলে যাচ্ছিল তখন পুলিশকে থামিয়ে মিস্টার হান কিছু টাকা দেয়, বলে আপনি জানেন আপনাকে এই বিষয়ে কোনো ইনভেস্টিগেট করতেই হবে না, কে বা কারা মারার চেষ্টা করেছিল সেটা আপনি চেপে যাবেন। তো এখানে পুলিশ বলে, কি? আচ্ছা ঠিক আছে, আপনি যখন টাকা দিয়েছেন তখন আমি চেপে যাব। আসলে এই পুলিশও কিন্তু ধুরন্ধর একটা লোক ছিল। এবার আমরা বুঝতে পারি মিস্টার হান এর পিছনে তো কিছু কারসাজি করেছে। এরপরে দেখতে পাই সদিয়ন বেশ কিছুটা সুস্থ হয়ে গিয়েছিল, তখন ওর একটা এজেন্ট এসে ওর কাছে দিয়ে যায় একটা মেমোরি। এই মেমোরির ভিতরে সদিয়ন এটা দেখতে পেয়েছিল যে ওরা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওদের, তখন মোটরসাইকেলে কেউ একজন ওদেরকে দেখতে এসেছিল। যাই হোক, এরপরে আবারও ওর বডিগার্ডকে ইয়ংকুক টাকা দেওয়ার বলে, কে আমার ওয়াইফকে মারার চেষ্টা করেছে সেটা খুঁজে বের করো। আসলে এখানে ইয়ংকুকও খারাপ না এবং ইয়ংকুকের বডিগার্ডও খারাপ না, কিন্তু পার্ক মিরান সে হয়তো বা তার বৌমাকে মারার জন্য লোক পাঠিয়েছে, হয়তো হানকে দিয়েই এই কাজটি করিয়েছে, এমন কিছুই হবে। আমার তো সেটাই মনে হচ্ছিল। এরপরে হান সোজা চলে যায় ইয়ংমিনের কাছে আর বলে, আমার কথা মতো কাজ করো, তাহলে তোমরা তোমাদের বাবার পুরো কোম্পানিটি পাবে।
কিন্তু ইয়ংমিন বলে, তুমি একজন সার্ভেন্ট, তুমি কেন আমাদের সঙ্গে খাতির করতে এসেছো? তুমি কি তোমার কাজটা করো না? তখন আবার ইয়ংমিনকে থামিয়ে দিয়ে মিস্টার হান বলে, আমি যতকাল ধরে এই বিজনেসে আছি ততকাল তুমিও নেই, তাই আমার মতোই কাজ করো। এর পরের দৃশ্যে দেখতে পাই অংশ সদিয়নের সঙ্গে দেখা করতে এসেছিল, আর অংশ ওকে বলে, তুমি আবারও তোমার জীবনের বাজি ধরে আমাকে বাঁচিয়েছো, এজন্য তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, বলে ওকে জড়িয়ে ধরে। এরপরে দেখতে পাই পার্ক মিরান একটা মদের বোতল নিয়ে গিয়েছিল মিস্টার হানের রুমে, মূলত মিস্টার হানের সঙ্গে তার গোপন প্রণয় অনেক দিন ধরে, যেটা ইয়ংকুক খুব ভালোভাবেই জানতো। ইয়ংকুক আজও দেখতে পায় এটা। ইয়ংকুকের মনে পড়ে ছোটোবেলার কথা, যখন ওর 5 কি 6 বছর বয়স, তখন থেকেই ওর মা অবৈধ সম্পর্ক রেখে চলেছে এই মিস্টার হানের সঙ্গে। ওর মাকে বুঝিয়েছে বাবাকে ওর মা এভাবে ঠকাতে পারে না, কিন্তু ওর মা দিনের পর দিন মিস্টার হানের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিল। আর ইয়ংকুক এটাও খুব ভালোভাবেই জানে যে ওদের একটা অবৈধ সন্তানও আছে। এরপরে সদিয়ন যখন বাড়িতে ফিরে আসে, তখন অংশকে বলে, তোমাকে একটা রিকোয়েস্ট করতে এসেছি। মিস্টার হানের কাছে একটা দলিল আছে, ওই দলিলটা আমার লাগবে, তুমি ওই দলিলটা চুরি করে আমার কাছে এনে দিবে। আমার ভাই ওই দলিলটা চেয়েছে, ওই দলিলটা নাকি টাকা আত্মসাতের একটা দলিল। তো সেদিন যখন মিস্টার হান রুমে ছিল না, ঠিক তখনই ওই দলিলটা চুরি করার জন্য চলে যায় সদিয়ন। দূর থেকে কেওন এটা দেখতে পায়। কেওন দেখতে পাওয়ার সাথে সাথেই জানাতে চলে যায় মিস্টার হানকে। এদিকে সদিয়ন অনেক বুদ্ধিশুদ্ধি করে তারপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে ফেলেছিল মিস্টার হানের বাসাটা। এরপরে ও সমস্ত বাসা তন্ন তন্ন করে খুঁজতে লাগে কোথায় রাখা আছে ওই দলিলটা, কিন্তু তেমন কিছুই ওর চোখে পড়ে না। তবে ও একটা লকার দেখতে পেয়েছিল, যে লকারটা ও খুলতে পারে না, তাই ওখানে একটা ক্যামেরা ফিট করে রেখে যায়। এদিকে মিস্টার হানকে এসে কেওন সবটা জানিয়ে দিয়েছিল। এখন আমরা বুঝি মিস্টার হানই আসলে কেওয়ানকে অংশকে মারতে বলেছিল। আসলে কেওয়ান এই মিস্টার হানের হয়েই মূলত কাজ করে। এদিকে একটা ঘড়ির ভিতরে ক্যামেরা ফিট করে রেখেছিল সদিয়নকে ধরার জন্য। যখন এদিকে মিস্টার হান আসতে লাগে, ঠিক তার আগ মুহূর্তেই একটা বক্সে কিছু দলিল দেখতে পায় সদিয়ন। ওই দলিল দেখার সাথে সাথেই ও দলিলগুলো নিয়ে ওখান থেকে চলে আসে। এরপরে মিস্টার হান তার বাড়িতে প্রবেশ করে, কিন্তু ইতোমধ্যেই তো আসল দলিলগুলো নিয়ে সদিয়ন ওখান থেকে ভেগেছে। এরপরে মিস্টার হান তার বাড়িতে এসে সব কিছুই খুঁজতে লাগে, যে কেন এসেছিল ওই বডিগার্ডটা। তারপরে বুঝতে পারে যে এখান থেকে আসল দলিলগুলো নিয়েই ও ভেগেছে। দলিলগুলো নিয়ে ও যখনই অংশর কাছে আসে, ঠিক তখনই এখানে পুলিশ চলে আসে এবং অংশর ভাইকে ওরা গ্রেপ্তার করে। অংশর ভাইকে ওরা কেন গ্রেপ্তার করছে তা জানি না। পুলিশ এসে এটা বলে যে অংশর ভাই নাকি অনেক টাকা আত্মসাৎ করেছে, ডোনেশনের টাকাগুলো আত্মসাৎ করার জন্যই ওর বিরুদ্ধে লিগাল ওয়ারেন্ট এসেছে এবং ওকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। অংশর ভাই খুব ভালোভাবেই জানে যে তাকে ফাঁসানো হয়েছে। অংশ এটা খুব ভালোভাবেই বুঝতে পারে, হয়তো বা তাকে ফাঁসিয়ে মিস্টার হান বা অন্য কেউ। আসলে অংশর ভাইকে ধরিয়ে দেওয়ার পেছনে হাত ছিল ইয়ংমিনের। ইয়ংমিনকে এসে খুবই বকা দেয় মিস্টার হান, আর বলে অযথা উল্টোপাল্টা নিজের মতো করে কাজ করতে যাবে না। অংশর ভাইকে ধরিয়ে দেওয়ার পেছনে তোমার কি হাত আছে? তুমি জানো এদিকে আমরা কি চাচ্ছি, আন্দাজে একটা ভুল করে বসলে। ইয়ংমিনের ওয়াইফ ইয়ংমিনকে অনেক বকা দেয়, বলে তোমার জন্য আমার সমস্ত লাইফটা হেল হয়ে যাচ্ছে, আমি মোটেও চাইনি তোমার সঙ্গে সংসার করতে। আসলে ইয়ংমিনের ওয়াইফ ইয়ংমিনকে একটুও মানে না। ও বিয়ে হওয়ার সত্ত্বেও ও বিভিন্ন মানুষের সঙ্গে এখনো ডেট করে বেড়ায়। এদিকে সদিয়ন যে দলিলটা চুরি করেছিল, সেই দলিলটা দেখে তো অবাক হয়ে যায়। এটা ছিল মূলত অর্থ আত্মসাৎ করার একটা দলিল। এই দলিলে এরা সবাই ভেবেছিল সেখানে হয়তো থাকবে অংশর এবং অংশর ভাইয়ের নাম। মূলত অংশকে ফাঁসানোর জন্যই তার শাশুড়ি মা এরকম একটা দলিল তৈরি করতে বলেছিল মিস্টার হানকে, কিন্তু তার শাশুড়ি মাকেই ফাঁসিয়ে দিয়েছে মিস্টার হান। মিস্টার হান ওই দলিলে অংশর নাম না লিখে তার শাশুড়ি মায়ের নামই লিখেছে, অর্থাৎ পার্ক মিরান। পার্ক মিরানের স্বাক্ষরও ওখানে দেওয়া আছে। পার্ক মিরান এজন্য দলিলটা করতে চেয়েছিল যাতে ও বিভিন্নভাবে ভয় দেখাতে পারে অংশকে এবং তার ভাইকে, এবং তাদের গুটি হিসেবে ইউজ করতে পারে। নাও ফাউন্ডেশনও নিজের নামে করে নিতে পারে। কিন্তু এখানে মিস্টার হানের মাথায় ছিল অন্য চিন্তা। মিস্টার হান মূলত পার্ক মিরানের কাছ থেকেই মনে হয় সবটা নিতে চেয়েছিল, এজন্য সে অর্থ আত্মসাতের জায়গায় পার্ক মিরানের নাম লিখে দিয়েছে। এখন পুলিশ ওটা পেলে পার্ক মিরানকে ধরে নিয়ে যাবে। মিস্টার হান অন্য যে কোনো উপায়ে হয়তো ফাঁসাতে পারে অংশকে।
আর একই সাথে অংশকে সে মেরেও ফেলতে পারে, কিন্তু পার্ক মিরানকে ফাঁসানোর ওই একটাই পথ তার কাছে খোলা ছিল। এদিকে পার্ক মিরান জানেই না মিস্টার হান তার সঙ্গে কত বড় খেলাটাই না খেলছে। এদিকে মিস্টার হান ডেকে পাঠায় অংশকে আর বলে, অংশ, তোমার এবং তোমার বডিগার্ডের কিন্তু অনেক ছবি আমাদের কাছে আছে। এইসব ছবি প্রমাণ করে তোমার তার সঙ্গে সম্পর্ক আছে। তুমি যদি ভালো চাও তো আমাদেরকে দলিলটা দিয়ে দাও এবং তোমার বডিগার্ডকে দলিলটা নিয়ে দিতে বলো, না হলে কিন্তু এই ছবি ভাইরাল হয়ে গেলে তোমার রেপুটেশনের 12টা বেজে যাবে। অংশ বলে যে আপনারা কি ভেবেছেন এই ছবি দেখে আমার যত মানুষ আমাকে পছন্দ করে তারা আমাকে ভুল বুঝবে? এটা তো সেই দিনকার ছবি যেদিন আমার মা মরে গিয়েছিল। এমন একটা ছবিকে আপনারা এত বাজে ওয়েতে দেখানোর চেষ্টা করছেন। পার্ক মিরান তখন বলে, তুমি কি মনে করেছো তোমাকে ফাঁসানোর অনেক উপায়ই আমাদের আছে, তাই তোমার বডিগার্ডকে বলো দলিলটা দিয়ে দিতে। এদিকে মিস্টার হানের সঙ্গেও একবার দেখা হয় সোদিওনের। সোদিওনকে সে দিয়ে দিতে বলে দলিলটা, কিন্তু সোদিওন একবারের জন্য দলিলটা দিতে রাজি হয় না। অংশকে ডেকে তখন সোদিওন বলে, তুমি কি জানো ওই দলিলে কি আছে? ওই দলিলে মূলত তোমার নাম এবং তোমার ভাইয়ের নাম থাকার কথা ছিল, যে হয়তো তোমাদেরকে হাতে রাখার জন্য ওরা এরকম একটা জাল দলিল করেছে। কিন্তু ওই দলিলে মিস্টার হান মূলত তোমার শাশুড়ির নাম লিখে রেখেছে, অর্থাৎ পার্ক মিরানের নাম। আমার মনে হয় মিস্টার হানের মাথায় অনেক বড় কোনো চক্রান্ত চলছে। এজন্য যতক্ষণ দলিলটা আমাদের কাছে আছে ততক্ষণ ওরা আমাদের কোনো ক্ষতিই করবে না। তুমি ভুলে যেও না মিস্টার হান কিন্তু অনেক ধূর্ত একটা লোক, তাই তুমি আমাকে বিশ্বাস করো। আমি সমস্তটা থেকে তোমাকে এখান থেকে বের করে নিয়ে আসবো। তোমার এবং তোমার ভাইয়ের কিচ্ছু হবে না। তোমার ভাইও বাইরে বের হয়ে আসবে, ততক্ষণ তুমি আমার উপরে ভরসা রাখো। এদিকে মিস্টার হান কোনো উপায় না দেখে সোজা চলে গিয়েছিল অনসর ভাইয়ের কাছে। হান অনসর ভাইকে বলে, তুমি যদি ওই দলিলটা আমার নিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে এই কারাগার থেকে মুক্ত করব। এতে অনসর ভাই রাজি হয়ে যায়। আসলে একটা অনেক বড় ব্যাপার আছে, যে ব্যাপারটা একমাত্র মিস্টার হান জানে। সেটা হলো অনসর শ্বশুর মারা যাওয়ার আগে একটা উইল করে রেখে গিয়েছিল। মূলত মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার উইল প্রকাশিত হয়, কিন্তু অনসর শ্বশুর চেয়েছিল তার 70তম জন্মদিনেই ওই উইলটি প্রকাশিত হবে, সে মারা যাক বা বেঁচে থাকুক। তখন বারবার অনসর শ্বশুরের কাছে জিজ্ঞেস করেছিল মিস্টার হান যে ওই উইলে আপনি কি লিখেছেন বা কাকে আপনার সমস্ত সম্পত্তি আপনি দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কথাই বলেনি সেদিন অনসর শ্বশুর। শুধু এটা বলেছিল, আমি সুইস ব্যাংকে ওটা রেখে যাচ্ছি, শুধুমাত্র আমার 70তম জন্মদিনেই এটা জানা যাবে, তার আগে কেউ জানবে না। তো সুইস ব্যাংকের একজন কর্মচারীর সঙ্গে মিস্টার হান দেখা করে এবং ওই উইল সম্পর্কে জানতে চায়, কিন্তু ওই মহিলা বলে, এটা আমি কোনোভাবেই বলতে পারবো না, এটা একটা প্রাইভেসি, সো এটা আমি কখনোই ডিসক্লোজ করতে পারি না। এরপরে মিস্টার হান আবার ষড়যন্ত্র করে বুসানে পাঠিয়ে দিয়েছিল অনসকে। অনসর সঙ্গে সোদিওনকেও পাঠিয়ে দিয়েছিল। এখানে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। মূলত এখানে অনসর এবং তার হাজব্যান্ডের ফটো সেশন হওয়ার কথা, কিন্তু ওরা আবার এর হাজব্যান্ডকে ওদিকে ফাঁসিয়ে দিয়েছে। এখানে বুসানে আসতে দিচ্ছে না, বরং এদের দুজনকে একান্তে টাইম কাটানোর একটা সুযোগ করে দিচ্ছে। আর এরা দুজনও সময় পেলেই একে অন্যকে জড়িয়ে ধরে, ভালোবাসা থাকুক বা না থাকুক। মূলত এদের কিছু ফটো তুলে নেওয়ার জন্য মিস্টার হান এটা করেছে। মিস্টার হান কেওয়ানকে একটা নির্দেশ দিয়েছে, আর তা হলো যতভাবে সম্ভব তাদের অন্তরঙ্গ ছবি তুলতে, একই সঙ্গে সুযোগ পেলে যেভাবেই হোক অনসকে মেরে দিতে। অনসর হাজব্যান্ডেরও আজকে বুসানে যাওয়ার কথা ছিল, কিন্তু অনসর হাজব্যান্ডকে কোনোভাবে মিস্টার হান আবার এদিকে আটকে দিয়েছে। মূলত ওদিকে অনসকে একা না রাখতে পারলে তো আর ওকে মারা যাবে না। তো এই কেওয়ান মেয়েটি আবারও মুখে একটা মানকি ক্যাপ পরে নিয়েছিল এবং যতভাবে সম্ভব যত বাজেভাবে ছবি সে তুলছিল। যদিও ব্যাপারগুলো বাজে ছিল না, কিন্তু তারপরেও সে এভাবেই ছবি তুলছিল। আর এদিকেই তো নিজের বডিগার্ডের প্রেমের জন্য গলে গলে যাচ্ছিল অনস। ওদের ভিতরে প্রেম আমি একদমই উপলব্ধি করতে পারিনি। কি প্রেম যে ওদের চলছিল এটাও আমি বুঝতে পারিনি, কিন্তু অংশকে দেখে মনে হচ্ছিল ও প্রেমে অন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, অংশ তখন রুমে একা একাই ছিল। ঠিক তখনই ওই কেওয়ান এসে ওর উপরে অ্যাটাক করে, ওকে বারবার করে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই এখানে চলে আসে সোদিওন, ওকে কোনো রকমে বাঁচিয়ে বলে, তুমি নিচ থেকে পালিয়ে সোজা বোটে গিয়ে ওঠো, একে আমি দেখছি। এরপরে সোদিওন ওকে হারানোর অনেক চেষ্টা করে এবং কয়েকবার ওকে ছুরিও মারে, কিন্তু একবারও সোদিওনের মাথায় এটা আসেনি যে এটা একটা মেয়ে হতে পারে। ও ভেবেছিল ওই মানকি ক্যাপ পরা কেউ একটা ছেলে হবে। এদিকেই তো ইয়ংমিনকে বারবার কনভিন্স করার চেষ্টা করছিল মিস্টার হান। আসলে এখানেও একটা বড় কারণ আছে, যেটা একটু পরে জানবেন।
এদিকে অংশ বোটে এসে লুকিয়েছিল। এখান থেকে যখন আস্তে আস্তে ও বাইরে বের হচ্ছিল তখনই ও মাথার উপরে দেখতে পায় যে ওই খুনিটা ওর দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথেই ওর উপরে অ্যাটাক শুরু করে। আর তখনই ওখানে চলে আসে আবারও সোদিয়ন ওকে মেরে ওখান থেকে সমুদ্রে ফেলে দেয় এবং ওর মুখটাও দেখার চেষ্টা করে, কিন্তু কোনো রকমের মুখটাও দেখে উঠতে পারে না। তো সে যাত্রায় এরা দুজনই বেঁচে গিয়েছিল। এরপর দিনই খুব দৌড়াতে দৌড়াতে অংশর হাজব্যান্ড এখানে খবর পেয়েই চলে আসে। ওদিকে ওর বউ তো অন্য কারোর সঙ্গে একদম অন্তরঙ্গ হয়ে গিয়েছিল। যাই হোক, যখন অংশর হাজব্যান্ড এখানে আসে তখন দেখে তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় আছে, অর্থাৎ এরা আগে থেকেই সবকিছু ম্যানেজ করে রেখেছে। এবার ওরা নিজেরাই ধরা দিবে না এরকম একটা প্ল্যান করেছে। তো অংশর যখন ঘুম ভাঙে ও নিজের হাজব্যান্ডকে দেখে বেশ অবাক হয়। ওর হাজব্যান্ড বলে, তুমি আমাকে দেখে অবাক কেন হচ্ছ? তুমি কি ভেবেছিলে তোমার বডিগার্ডটা এখানে থাকবে? তার মানে তুমি কি ওর সঙ্গে রাত কাটিয়েছো নাকি? কিন্তু এদের কথা বেশিক্ষণ টেকে না, কারণ কিছুক্ষণ পরেই ওদের ফটো সেশন শুরু হয়ে যায়। এই সব কিছু ভুলে ওদেরকে আবার ফটোশ্যুটও করতে হয়। আসলে অংশ এবং বডিগার্ড দুজনে মিলেই ঠিক করেছে ওরা এবার ধরা দিবে না, ওরা নিজেই খুনিকে এবার নিজেরা ধরবে। এটা ধরা দিবে না যে ওদের উপরে অ্যাটাক করা হয়েছে। যাই হোক, ওরা বলে যে ছোটোখাটো একটা অ্যাটাক হয়েছিল, কিন্তু মেজর যে অনেক ক্ষতি হয়েছে এই কোনো কিছুই নিজের হাজব্যান্ডকে অংশ জানায় না। ওই K1 মেয়েটি পুনরায় তার মিশন ফেল করে ফেলেছিল এবং তার হাতে এবার অনেক কাটাকুটির দাগও তৈরি হয়ে গিয়েছে। এদিকে খুবই রেগে মেগে বুসান থেকে সোজা কোরিয়ায় সিওলে চলে আসে ইয়ংকুক। এসে ওর মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে আর বলে, তুমি আমাকে কেন জন্ম দিয়েছো বলো তো? তুমি তো একটা মুহূর্ত আমাকে শান্তিতে থাকতে দাওনি। আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু কখনো তাকে আমার মনের কথা পর্যন্ত বলতে পারিনি শুধু তোমার জন্য। তুমি আছো তোমার জীবন নিয়ে, টাকা পয়সা নিয়েই এবং এই কোম্পানি নিয়ে। এই কোম্পানি কি আমি ধুয়ে ধুয়ে খাবো নাকি যদি এক মুহূর্ত বিন্দুমাত্র আমি শান্তিতে না থাকতে পারি? ওর মা বলে, এই সব কিছু তো আমি তোমার জন্য করেছি। ইয়ংকুক বলে, এই সব কিছুর কি দরকার ছিল আমার? এসব কিছুর তো দরকার ছিল না। যাকে আমি ভালোবেসেছি তাকে কোনোদিন আমার ভালোবাসার কথাটা মন খুলে জানাতেও পারিনি। শুধুমাত্র আমাদের দুজনের ভিতরে ভীষণ একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। আর এটার দূর থেকে জাংতেরা শুনে ফেলে। জাংতেরা শুনে এই বাড়ি থেকে বের হয়ে ওর মায়ের বাড়িতে চলে যায়। ও বুঝতে পারে যে ভালোবাসার জন্য ও এখানে পড়েছিল আসলে সে ছেলেটি ওকে কখনো ভালোই বাসেনি। এদিকে মিস্টার হান আবার অনসার ভাইকে বাইরে বের করে এনেছিল, কিন্তু একটা সত্য, আর তা হলো যেভাবেই হোক দলিলটা বডিগার্ডের কাছ থেকে নিয়ে নিতে হবে এবং সেটা মিস্টার হানকে দিতে হবে। অনসার ভাই গিয়ে সোজা সোদিয়নকে বলে দলিলটা দিয়ে দিতে। সোদিয়ন বলে, আমি দলিলটা দিয়ে দিব, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আমাদের হয়ে কাজ করতে হবে। তারপরে ওরা একটা প্ল্যান বানায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আবারও মিস্টার হানের বাড়ি একবার চুরি করে ঢুকেছিল সোদিয়ন। সে লকারের চাবিটিও জানতে পেরেছিল কি কি অক্ষর দিয়ে রাখা হয়েছে। তার ভিতরে ও আরও একটা দলিল দেখতে পায়। এই দলিলে লেখা ছিল মিস্টার হান এবং তার ছেলে হলো ইয়ংমিন, অর্থাৎ মিস্টার হানের ছেলে ইয়ংমিন, এদের দুজনের নামে কিছু উইল করা আছে। এটা দেখেও অবাক হয়ে যায়। ও লুকিয়ে ওখান থেকে বের হয়ে আসে, কিন্তু ওখানে তখন ইয়ংকুক গিয়েছিল। তখন মিস্টার হানের সঙ্গে ইয়ংকুক বলে, আমি জানি ইয়ংমুন আপনার ছেলে। সে ছোট্টবেলা থেকে, যখন আমি অনেক ছোট তখন থেকে আমার মা অবৈধ সম্পর্ক রেখেছে আপনার সঙ্গে। সারাটা জীবন আমার মা ধোঁকা দিয়ে গিয়েছে আমার বাবাকে। তবে আমার দুঃখটা কোথায় জানেন? আমার বাবাকে খুন করা হয়েছিল। সেই খুনটা আসলে কে করেছিল? সেটা কি আপনিই করেছিলেন নাকি আপনার ছেলে করেছিল? আমি তো খুব ভালো করেই জানি কে খুনটা করেছিল। গতকাল নিজের ছেলেকে এভাবে আড়াল করে রাখবেন? এরপরে ওখান থেকে সোজা চলে আসে নিজের বাড়িতে ইয়ংকুক। এসেই তো বডিগার্ডকে ধরে আর বলে, তুমি আমার ওয়াইফের সঙ্গে কি এত শুরু করেছো বলো তো? তুমি কি আমার ওয়াইফকে ভালোবাসো? আজকে তোমাকে আমি স্ট্রেট মেরে ফেলবো। কখনো ওকে আমি আমার ভালোবাসার কথাটা জানাতে পারিনি। এমনিতেই আমাদের ভিতরে এত দূরত্ব, তার ভিতরে তুমি চলে এসেছো। ঠিক তখনই বডিগার্ড বলে, আপনি কি জানেন আপনার বাবা খুন হয়েছিল? আসলে ইয়ংমিন আপনার ভাই নয়, বরং সে আপনার সৎ ভাই, মিস্টার হানের ছেলে। আর তারা দুজনে মিলে ষড়যন্ত্র করছে আপনার ওয়াইফকে মারার। এত কিছু জেনেও যদি আপনি চুপ থেকে আমাকে মারতে চান তাহলে আর বলার কিছু নেই। ঠিক তখনই ওখানে চলে আসে ওর ওয়াইফ, অর্থাৎ অংশ বলে, যদি তুমি মারতে চাও তাহলে আমাকে মারো, না হলে একটু ঠান্ডা হও। এটা বলে নিজের হাজব্যান্ডকে জড়িয়ে ধরে ওকে ঠান্ডা করতে লাগে। আর ওখান থেকে খুব বিষণ্ণ মনে চলে যায় বডিগার্ড। আজকে ছিল অংশর শ্বশুরের 70তম জন্মদিন, আর আজকেই ওই উইলটা ডিসক্লোজ হওয়ার কথা ছিল। তো সুইস ব্যাংক থেকে কিছু কর্মকর্তাও এখানে চলে আসে উইলটা পড়ার জন্য। এখানে সবাই আজকে রেডি ছিল। এরপরে উইলটা পড়া হয়। অংশর শ্বশুর মারা যাওয়ার আগে প্রায়
13 ট্রিলিয়ন ওন রেখে গিয়েছে শুধুমাত্র নাও ফাউন্ডেশনের জন্য। 13 ট্রিলিয়ন ওন, বুঝতে পারছেন? মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন। যে টাকা দিয়ে আমাদের মতো বাংলাদেশকে একদম সোনায় মুড়িয়ে রাখা সম্ভব, সেই টাকা উনি নাকি একা একটা ফাউন্ডেশনের জন্য রেখে গিয়েছে। আর সেই ফাউন্ডেশনটা চালায় তার বৌমা। এর জন্যই বুঝি এই লোক বলেছিল যতদিন না উইলটা ডিসক্লোজ হয় ততদিন যেন অংশ এখান থেকে না যায়। অংশকে এই সমস্ত টাকাটা দিয়ে গিয়েছিল তার শ্বশুর। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অংশ নিজেও অবাক হয়ে গিয়েছিল। দুটো ছেলে থাকতে কিনা ওকে এই সমস্ত উইলটা তো শ্বশুর দিয়ে গেল, এটা কোনোভাবে ইয়ংমিন মানতে পারে না। কিন্তু ইয়ংকুক খুব খুশি হয়েছিল। সুইস ব্যাংকের কর্মকর্তা বলে এখানে অংশকে, তখন অংশ ওর হাতটা তোলে আর বলে আমি অংশ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন পুলিশকে, যে পুলিশ প্রধানের হয়েই কাজ করতো মূলত সোদেওন। সোদেওন বলে আমি অনেক প্রমাণই পেয়েছি, শুধু অল্প একটু প্রমাণ বাকি, শুধু আপনি কথা দিন যেসব প্রমাণ আমার দরকার সেগুলো দিলেই আপনি সবাইকে ধরে ফেলবেন। ওই পুলিশ একজন সৎ পুলিশ অফিসার ছিল, তাই বলে শুধু তুমি প্রমাণ নিয়ে এসো, যা ব্যবস্থা করার আমিই করব। সোদেওন তখন ওর রুমে ফিরে আসে আর বারবার ভাবতে লাগে আসলে কে বারবার অ্যাটাক করছে তাদের উপরে, আসলে ও কি কোনো ছেলে নাকি কোনো মেয়ে। এর পরের দৃশ্যে দেখতে পাই সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে চলে এসেছিল অংশ এবং ওর হাজব্যান্ড। এখানে এসে এত টাকা এবং সোনার বার দেখে ওরা দুজনেই খুব অবাক হয়। এরপরে ওরা যখন বাসায় চলে যায় তারপরে দেখা যায় ওর শাশুড়ি মা তো পাগল হয়ে যাচ্ছে, কারণ সমস্ত টাকা বৌমাকে দিয়ে গিয়েছে তার হাজব্যান্ড। এখন 2 ছেলে নিয়ে এসে বসে। ইয়ংমিন বলে টাকাটা আমরা 3 ভাগ করব, 3 ভাগ করে 1 ভাগ মা নিবে আর 2 ভাগ আমরা নিব। কিন্তু ইয়ংকুক বলে জীবনেও আমার বাবার টাকা তোকে দিব না, কারণ তুই একটা জারজ সন্তান, তুই আমার বাবার সন্তান নোস। তুই খুব ভালোভাবেই জানিস মিস্টার হান হলো তোর বাবা, তারপরেও কেন নাটক করিস? একটু নাটক কম করো প্রিয়, ওই টাকার একটা টুকরো আমি তোমাকে দিব না। ইয়ংমিন তখন প্রচন্ড রেগে যায় আর বলে তুই টাকা যদি আমাকে না দিস তাহলে তোদের সবাইকেই আমি মেরে দেব। ইয়ংকুক বলে তুই মারিস আর যাই করিস, তুই খুব ভালোভাবেই জানিস আমার বাবাকে কে খুন করেছে। তুই নিজের মুখেই বলবি নাকি তোর বাবা হান সেটা বলবে? এরপরে সোজা হানের কাছে চলে যায় ইয়ংমিন আর বলে সে আমাকে কোনো শেয়ার দিতেই চাচ্ছে না, এর একটা হেস্তনেস্ত তো হতেই হবে। মিস্টার হান এখন একে একদম শান্ত থাকতে বলে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই এরা 3 জন মিলে একটা প্ল্যান করছিল। এরা দলিলটা মিস্টার হানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অংশর ভাইয়ের পিছনে সব সময়ই থাকবে সোদেওন। এরপরে দেখতে পাই যে নিজের ছেলেকে একটা পার্কে রেখে পাঠিয়েছিল ইয়ংকুক। ইয়ংকুক কখনোই এই ছেলেকে নিজের কাছে টেনে নেয়নি। তো ছেলেকে বলে আজ তুমি কি জানো আমি তোমার বাবা? তখন জাংতেরার এই ছেলে বলে হ্যাঁ আমি জানি, আমার মা বলেছে। ছেলেটি খুবই ভালো। তখন ইয়ংকুক বলে তোমার মায়ের সাথে আমার কখনো বিয়ে হয়নি, সামাজিকভাবে আমরা একসঙ্গে থাকতেও পারবো না। এখন তুমি তোমার মায়ের সঙ্গে থাকতে চাও নাকি আমার সঙ্গে থাকতে চাও? কারণ আমি তোমার মায়ের সঙ্গে ব্রেকআপ করে ফেলবো। তখন ছেলেটি বলে আমি আমার মায়ের সঙ্গে থাকবো। ইয়ংকুক বলে কেন আমার সঙ্গে থাকবে না? ছেলেটি বলে আপনাদের পরিবার অনেক বড়, তাছাড়াও অত বড় বাড়িতে থাকতে আমার ভয় লাগে। তখন ইয়ংকুক বলে ঠিক আছে তাহলে তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, কিন্তু তুমি এটা জেনে রাখো তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে কিন্তু কখনোই আমাদের আর দেখা হবে না। তখন ওর ছেলে বলে ঠিক আছে, কিন্তু যখন আমি বড় হব তখন তো তোমার সঙ্গে দেখা হবে। তখন ইয়ংকুক ওকে জড়িয়ে ধরে বলে অবশ্যই আমাদের দেখা হবে। এরপরে তো জাংতেরাও কাঁদতে লাগে, জাংতেরার মাও কাঁদতে লাগে, আর বাচ্চা ছেলেটি ওদের দুজনকে সান্ত্বনা দিতে দিতে বাড়িতে নিয়ে যাচ্ছিল। এরপরের দৃশ্যে আমরা আবার কেওয়ানকে দেখতে পাই। কেওয়ানকে দেখে টুকটাক সন্দেহ শুরু করেছে সোদেওন, কারণ ওর হাতেও কাটা দাগ দেখেছে। এতেও বুঝেই গিয়েছে যে এতদিন ওদের উপরে যে অ্যাটাকটা হয়েছিল সে আসলে একজন মহিলাও তো হতে পারে, এটা কেন ওর মাথায় আসেনি। আর আজকে হান রিভারের নিচে একটা গাড়িতে করে এসেছিল ওয়ানসোর ভাই, মূলত মিস্টার হানকে ওই দলিলটা দেওয়ার জন্য, আর পিছন থেকে ওদের কথা রেকর্ড করছিল সোদেওন, একই সঙ্গে এটা ভিডিও করছিল। যখন দলিলটা দেওয়া হয়ে যায় তখন মিস্টার হান ওখান থেকে একটু সরে দাঁড়ায়, আর সাথে সাথেই পিছন থেকে ওই মানকি ক্যাপ পরা লোকটি আবারও এসে মেরে দিয়ে যায় অনসর ভাইকে, আর এটা কিন্তু একদম ভিডিও হয়ে যায়। সাথে সাথেই ওখানে মারা যায় অনসর ভাই। এদিকে মিস্টার হান পুলিশকে ফোন দিয়ে বলে আপনাদের কাছে আমি একটা ডকুমেন্ট জমা দিতে চাই। মূলত যে দলিলটাও পেয়েছে সেটাকেই জমা দিয়ে দিয়েছে। সাথে সাথে পুলিশ চলে যায় পার্ক মিরানকে ধরতে, কারণ টাকা আত্মসাতের ওই দলিলে পার্ক মিরানের নামই লেখা ছিল যে পার্ক মিরান এতগুলো টাকা আত্মসাৎ করেছে। পুলিশ ওকে 48 ঘন্টা সময় দেয়। পার্ক মিরান তখন বারবার মিস্টার হানকে কল দেয়, কারণ মিস্টার হান ওর পার্সোনাল লয়ার, কিন্তু মিস্টার হান আর কোনো কল ধরে না। মিস্টার হান তো এভাবেই চেয়েছিল পার্ক মিরানকে ফাঁসাতে। পার্ক মিরান থেকে
জায়গা থেকে সরিয়ে দিয়ে সেই হতে চেয়েছিল ওই কোম্পানির সিইও। এরপরে দেখা যায় অনেকক্ষণ কেটে যায়, এখনও কোনো খোঁজ নেই মিস্টার হানের। এতে পার্ক মিরান খুবই রেগে যায়। ওদিকে সদিয়ন দেখা করতে এসেছিল অংশর সঙ্গে। অংশকে এসে তার ভাইয়ের মৃত্যুর খবরটা জানালে ও একদম থ হয়ে বসে পড়ে। আসলে ওর হারানোর আর কিছুই রইল না। ও মাকেও হারিয়ে ফেলেছে, ভাইকেও হারিয়ে ফেলেছে। ও খুবই কাঁদতে লাগে। এর পরের দিন সকালবেলা মিস্টার হান বাড়িতে আসে। তখন পার্ক মিরান বলে, তুমি ছিলেটা কোথায়? তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্ভেন্ট হয়ে যদি সার্ভ করতে না পারো তাহলে সেই চাকরি করো কেন? এখন আমাকে কিভাবে বাঁচাবে সেটা ভাবো। তোমাকে কারি কারি টাকা দিয়ে এখানে পুষে রেখেছি, প্রয়োজনের সময় পাবো না বলে আমাকে তুমি যেভাবেই হোক ওই পুলিশের কাস্টাডি থেকে বের করার চেষ্টা করো। এরপরে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। এদিকে ইয়ংমিনকে দেখেই তার ওয়াইফের সঙ্গে তার ঝগড়াঝাটি লেগে গিয়েছে। ইয়ংমিনের ওয়াইফ চেয়েছিল ইয়ংমিনের সঙ্গে ডিভোর্স করতে, কিন্তু ইয়ংমিনের সঙ্গে ডিভোর্স করবে না বলে ইয়ংমিনের অনেক বাজে বাজে ছবি ইয়ংমিনের বাবাকে পাঠিয়ে দিয়েছে, ইয়ংমিনের স্ত্রীর বাবাকে পাঠিয়ে দিয়েছে ইয়ংমিন। এতে তো ইয়ংমিনের স্ত্রী খুবই রেগে যায় ইয়ংমিনের উপর এবং দুইজনের ভিতরে একটা ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে অংশ এসেছিল তার ভাইয়ের শ্রদ্ধা অঞ্জলি দিতে, যেহেতু তার ভাই মারা গিয়েছে, কিন্তু ও আর কোনোভাবেই এই পরিবারের লোকজনদের ছাড়বে না। পার্ক মিরানকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, আর মিস্টার হান দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে। ও কিছুই করবে না এটা খুব ভালোভাবেই বুঝতে পারে পার্ক মিরান। এরপরের দৃশ্যে দেখতে পাই পুলিশ কিন্তু আবার মিস্টার হানের বাড়িতেও সার্চে গিয়েছিল। সেখানে যা কিছু দরকার সমস্ত কিছু ওরা নিয়ে গিয়েছিল, কিন্তু কেউ এটা জানতে পেরে মিস্টার হানকে জানিয়ে দেয়। ঠিক তখনই কেওয়ানের পিছু পিছু এসে ওকে এবার অ্যাটাক করে সদেওয়ান আর বলে, আমি আগে বুঝিনি যে বারবার যে মারতে চেয়েছিল অংশকে সে আসলে তুমি। এরপরে ওকেও পুলিশের হাতে ধরিয়ে দেয়, কারণ সে মিস্টার হানের হয়ে কাজ করছে। কিন্তু মিস্টার হানকে ধরার মতো এখনও কোনো সলিড প্রুফ পায়নি পুলিশ, তাই তো মিস্টার হানকে এখনও কেউ ধরে না। এরপরে মিস্টার হান নিজের বাড়ির বাগানে এসে একটা গোল্ড বার উদ্ধার করে। এটাই সেই গোল্ড বার যেটা দিয়ে মারা হয়েছিল পার্ক মিরানের হাজব্যান্ডকে, যেটা মেরেছিল ইয়ংমিন। আসলে পার্ক মিরানের হাজব্যান্ডকে মেরেছিল ইয়ংমিন, কারণ ইয়ংমিন তার আসল ছেলে নয়। আর তাছাড়া ইয়ংমিনকে পার্ক মিরানের হাজব্যান্ড খুব একটা পছন্দও করতো না, এজন্যই মূলত সে মেরেছিল। আর আজকে মিস্টার হান আসে এটা পার্ক মিরানকে জানাতে যে আপনার হাজব্যান্ডকে ইয়ংমিনই মেরেছিল এবং এই সেই গোল্ড বার। তো এখন আপনি এটা স্বীকার করুন যে আপনি লোক ভাড়া করেছিলেন বারবার আপনার পুত্রবধূকে মারার জন্য। আমি কখনো ভাড়া করিনি। আপনি যদি এটা না মানেন তাহলে কিন্তু ইয়ংমিনও ফেসে যাবে, আর ইয়ংমিন যদি ফেসে যায় তাহলে পুরো ওয়ার্ল্ড জানবে আপনার সঙ্গে আপনার সার্ভেন্টের সঙ্গে আপনার যে অবৈধ সম্পর্ক ছিল এবং তাদের একটা ছেলেও আছে এই কথা। সেই কথা জানলে কি আপনার হোয়াং কোম্পানি আর থাকবে? পার্ক মিরান তখন বলে, কিন্তু ইয়ংমিন তো তোমার আর আমার ছেলে, ও যেমন আমার ছেলে তেমন তোমারও ছেলে। তখন মিস্টার হান বলে, হ্যাঁ ছেলে, আমি কখনোই ওকে ছেলের নজরে দেখিনি। এই সমস্ত কোম্পানি আমি নিজের নামে করে নিতে চেয়েছি, আর তাই আমি চাই না আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকুক। এখন তুমিই ভেবে দেখো তুমি কি করবে। পার্ক মিরানকে তখন মেনে নিতেই হয় নিজের রেপুটেশনের কথা চিন্তা করে। এদিকে জাংতেরার সঙ্গে শেষবারের মতো ইয়ংকক দেখা করতে আসে আর বলে, আজকে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে এসেছি। এখানে 100 বিলিয়ন টাকা আছে, এই টাকা দিয়ে তোমার ছেলের সারাটা জীবন কেটে যাবে, তো আমরা ব্রেকআপ করলাম। এদিকে ইয়ংমিনের ওয়াইফ এসেছিল তার ডিভোর্সের পেপার নিয়ে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে, কিন্তু ইয়ংমিন কোনোভাবেই ওকে ডিভোর্স তো দেয় না, বরং উন্মাদের মতো গাড়ি চালাতে চালাতে বাড়ির দিকে আসে। বাড়িতে এসেও সমস্ত লোকজনকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এরপরে সমস্ত সার্ভেন্টদের বাড়ি থেকে বের করে দিয়ে ও একটা রাইফেল নিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ওটা ধরে সোজা ইয়ংককের মাথায় আর বলে, তুই আমাকে সমস্ত টাকা শেয়ার করবি নাকি তোর খুলি উড়িয়ে দেব। অংশ তখন ফোন করতে করতে পুলিশ স্টেশনেই যাচ্ছিল এবং ও বাড়ির বাহিরে ছিল। তখনই ও একটা গুলির আওয়াজ শুনতে পায়, যেটা এমনি একটা ফাঁকা আওয়াজই ছিল। আর এরপরে আমরা ইয়ংকককে দেখি। ইয়ংকক বলেছি তো তুই একটা জারুর সন্তান, আর আমার বাবার টাকা কখনোই আমি তোকে দেব না। ওটা বাবা অংশর জন্য রেখে গিয়েছে, অংশ যেমন ইচ্ছা তেমনভাবে ওটাকে খরচ করবে। কিন্তু হাতাহাতির এক পর্যায়ে দেখা যায় যে ইয়ংমিন ইয়ংককের বুকে গুলি চালিয়ে দিয়েছিল, আর ওখানে মিস্টার হানও আছে। 2 বার ওর বুকে গুলি চালায়। সেখানে তখনই চলে আসে অংশ এসে প্রচুর কাঁদতে লাগে আর বলে, এখন আমি কি করব, তুমি তো মরতে পড়েছো। তখনই ইয়ংকক ওর দিকে তাকিয়ে বলে, তুমি স্থির হয়ে একটু বসে থাকো। আমি তোমাকে যে কথা কখনো বলতে পারিনি সেটা আজকে বলতে চাই। সে প্রথম দিন তোমাকে দেখে যতটা ভালোবেসেছিলাম, সবসময় আমি তোমাকে ততটাই ভালোবেসে এসেছি, আর আমি কখনো সেটা তোমাকে বলতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা বলার সাথে সাথে ইয়ংকক মারা যায়। ইয়ংকক মারা যাওয়ার সাথে সাথে ইয়ংমিনের আবার অনুশোচনা হতে শুরু হয়, কিন্তু ইয়ংমিন ছিল একটু পাগলাটে উন্মাদ স্বভাবের, ও ছিল সাইকো। ঠিক তখন
তখনই মিস্টার হান বলে তুমি একটু চুপ থাকো, এখান থেকে পালিয়ে যাও এবং সমস্ত সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দিয়ে যাও। আমি পুলিশকে বলছি যে ইয়ংকুককে খুন করেছে ওয়ানসো নিজেই। এরপরে ও পুলিশকে কল দেয় আর বলে যে গ্র্যান্ড প্যালেসে একটা খুন হয়েছে আর তার ওয়াইফই তার হাজব্যান্ডকে খুন করেছে। পুলিশ এটা যখন শোনে সাথে সাথেই গ্র্যান্ড প্যালেসের দিকে চলে আসে। পুলিশ আসার পরে মিস্টার হান বলে আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী যে ওয়ানসোই তার হাজব্যান্ডকে খুন করেছে। পুলিশ তখন এদের দুজনকেই ধরে নেওয়ার জন্য হন্তদন্ত হয়। ঠিক তখনই এখানে চলে আসে সোদেওয়ান। সোদেওয়ান খুব ভালোভাবেই বোঝে যে মিস্টার হানি ফাঁসাচ্ছে অংশকে। তখন সোদেওয়ান অংশকে বলে তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক সত্যটা উদ্ঘাটন করব আর তোমাকে অবশ্যই কারাগার থেকে মুক্ত করে আনবো, আমার উপরে ভরসা রাখো। এরপরে ওদের দুজনকেই ধরে নিয়ে যাওয়া হয়। আর এদিকে সিসিটিভি ফুটেজ দেখতে এসে সোদেওয়ান দেখে যে এখানে সমস্ত সিসিটিভি ফুটেজই ডিলিট করা ছিল। সোদেওয়ান তখন ভাবে এখানে ইয়ংমিন আছে, কারণ ইয়ংমিনের গাড়িটা এখানে ছিল। ইয়ংমিনকেও ওরা দেখেও ফেলে। ইয়ংমিন একটা ডোরের ভিতরে আটকে ছিল। ইয়ংমিনকে ধরে সোজা পুলিশের কাছে সোদেওয়ান তুলে দেয়। আর ইয়ংমিন তো একটু পাগলাটে স্বভাবের ছিল, ও আর না করতে পারে না, সোজা পুলিশের কাস্টডিতে চলে যায়। এরপরে দেখা যায় মিস্টার হানের বাড়িতে যে লকারটা ছিল সেই লকারটাও তো পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ওই লকারটা খুলে ওর ভিতরে ওরা অনেক কাগজপাতি তো পাই, সাথে সাথে ওরা ওর ভিতরে একটা রেকর্ডিংও পায় যেখানে ছিল একটা মেমোরি। এই মেমোরির ভিতরের ওই রেকর্ডিংটা রেখেছিল ওই লকারের ভিতরে সোদেওয়ান। এই সোদেওয়ান এটা কিন্তু ইচ্ছে করে রেখেছিল, কারণ মিস্টার হানকে ফাঁসানোর মতো প্রুফ ওর কাছে আর নেই। আর এখানেই প্রমাণিত হয়ে যায় K1কে সবসময় ভাড়া করতো মিস্টার হান। এরপরে আমরা দেখতে পাই আরও একটি সিসিটিভি ফুটেজ ওরা পায়। যখন 3টা গুলির আওয়াজ হয়েছিল তখন আসলে ওয়ানসো বাড়ির বাইরেই ছিল। আর এই সিসিটিভি ফুটেজটাই ইয়ংমিন ডিলিট করতে পারেনি। এটা থেকেই প্রমাণিত হয় যে ওয়ানসো খুন করেনি তার স্বামীকে, কারণ ওয়ানসো তখনও বাইরেই ছিল এবং গুলির আওয়াজ শোনার পরে ও ভিতরে গিয়েছিল। এর দ্বারা প্রমাণিত হয়ে যাওয়ার পরেই ওয়ানসো ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে সোজা ওয়ানসো চলে যায় ওর শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে। ওর শাশুড়ি মাকে গিয়ে বলে যে আপনি খুব ভালো করেই জানেন যে আপনি আমাকে মারার জন্য লোক ভাড়া করেননি, মিস্টার হান করেছে, তাহলে কেন সেটা নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছেন? মিস্টার হান বলেছে তাই? ঠিক আছে, আমি আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। ওদিকে মিস্টার হান সিইওর চেয়ারে বসেছিল, এখন আর তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ঠিক তখনই মিস্টার হানের সামনে এসে দাঁড়ায় সোদেওয়ান আর বলে সব মানুষই যখন পাপ করে তখন কিছু না কিছু ক্লু রেখে যায়। কথাই আছে না, পাপ নিজের বাপকেও ছাড়ে না, তেমনি আপনিও একটা বড় ভুল করে ফেলেছেন। আপনি কি ভেবেছেন আপনার সমস্ত প্রতিদ্বন্দ্বী মরে গিয়েছে? কিন্তু না, আপনি একটা ভুল ঠিকই করেছেন, আর সেটাই আপনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে যথেষ্ট। সেটা হলো আপনি যখন অনসর ভাইকে মেরেছিলেন ঠিক তখনই সেই সময়কার ফুটেজটা আমার কাছে ছিল। সেই ফুটেজ আমি নিজেই আপনার লকারে দিয়ে এসেছি, সেটাকে কিভাবে মিথ্যা প্রমাণ করবেন? ঠিক তখনই ওখানে পুলিশ চলে আসে, যেহেতু পুলিশ অলরেডি ওই ফুটেজটা পেয়ে গিয়েছে। পুলিশ এবার মিস্টার হানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মিস্টার হান তখন বারবার সোদেওয়ানের দিকেই তাকাচ্ছিল। আসলে শিয়ালও মাঝে মাঝে বড়সড় ভুল করে ফেলে, এজন্যই তো শেষ পর্যন্ত যে গোলে তারা পৌঁছাতে চায় সেই পর্যন্ত পৌঁছাতে পারে না। কিছুদিন পরে সোদেওয়ান একটা রেজিগনেশন লেটার নিয়ে আসে অংশর কাছে আর বলে আজকে থেকে বডিগার্ডের চাকরিটি আমি ছেড়ে দিলাম। অংশ তখন বলে এখন তুমি কি করবে? তুমি কি আবারও পুলিশে জয়েন করবে? তখন সোদেওয়ান বলে হ্যাঁ, আমি পুনরায় আবারও পুলিশে ফিরে যাচ্ছি। আপনার সঙ্গে কাজ করে আমার অনেক ভালো লেগেছে, আপনি ভালো থাকবেন। যাওয়ার আগে ওরা শেষবার একজন অপরজনকে হাক করে। আর এদিকে সবার তো মোটামুটি শাস্তি পাচ্ছিলই, কিন্তু হানসো তার শাশুড়িকে ছাড়িয়ে এনেছিল। ওর শাশুড়ি ছাড়া পাওয়ার পরে সোজা চলে যায় ইয়ংমিনের সঙ্গে দেখা করতে আর গিয়ে বলে আমি জানি তুমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলেকে হত্যা করেছো, কিন্তু আমি সেসব কিছু ভুলে যাচ্ছি। তবে আমি ওই গোল্ড বার্তা রেখেছি যেটা দিয়ে তুমি আমার হাজব্যান্ডকে মেরেছো। মিস্টার হান এতদিন সেটা রেখেছে। মিস্টার হান তোমার বাবা হওয়া সত্ত্বেও এরকম একটা বড় প্রুফ রেখেছে শুধুমাত্র যদি তোমাকে ফাঁসাতে পারে সেজন্য। মিস্টার হানের কোনো কথা তুমি বিশ্বাস করো না। পার্ক মিরান মূলত এই কথাটা এজন্য বলেছিল যাতে ইয়ংমিন এতদিন যে মিস্টার হানকে বিশ্বাস করে এসেছে এই বিশ্বাসটা যাতে ওর ভেঙে যায়। ও মিস্টার হানকে গলা টিপে ধরে আর বলে তুমি আমার বাবা, তুমি তো বাবা হওয়ার যোগ্যতাও রাখো না, কারণ তুমি জানতে সেদিন তুমি আমাকে ওখান থেকে বেরও করে দিলে আমি পার্ক মিরানের হাজব্যান্ডকে মেরেছি, আর তুমি কিনা সেই প্রমাণ এতকাল নিজের কাছে রেখে দিয়েছিলে। তুমি বাবা, তুমি তো কলঙ্কিত, তুমি একজন সার্ভেন্ট অথবা একজন সার্ভেন্ট হওয়ার যোগ্যও না। মিস্টার হান শেষ পর্যন্ত নিজের জায়গাটা বুঝতে পারে। এতকাল যে স্বপ্ন সে দেখে এসেছিল এক নিমেষেই তার সমস্ত স্বপ্ন গায়েব। ওদের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। আর পার্ক মিরান ফিরে আসে তার কোম্পানিতে ফিরে এসে বলে আপনারা যাকেই ভোট দিবেন সেই হবে নেক্সট চেয়ারম্যান বা চেয়ারম্যান, তো আপনারাই সিলেক্ট করুন। আর তাছাড়া আমার হাজব্যান্ড
হাজব্যান্ড যত টাকা উইল করে গিয়েছে সেই টাকাগুলো মানবতার সেবায় লাগবে। আমার হাজব্যান্ড চেয়েছিল নাও ফাউন্ডেশনের মাধ্যমেই সমস্ত পৃথিবীর মানুষের কাছে টাকাগুলো পৌঁছাক, সেটাই হবে। তো 1 বছর পরের ঘটনা আমরা দেখি। অংশু তখন যাচ্ছিল তানজানিয়ায়। আসলে ও ইউনিসেফের হয়ে একটা স্বেচ্ছাসেবক দলের সঙ্গেই যাচ্ছিল ওখানে। ঠিক তখনই এয়ারপোর্টে ও সোদেওনের সঙ্গে দেখা হয়ে যায়। ও সোদেওনকে বলে, অনেকদিন পরে তুমি কি আবার আমার বডিগার্ডের চাকরিটি নিতে চাও নাকি? সোদেওন বলে, না না, আজকে আমি এসেছি ভলেন্টিয়ার হয়ে। আমি নাও ফাউন্ডেশনের হয়ে এখানে ভলেন্টিয়ারিগিরি করতেই এসেছি। আমি তোমার সঙ্গেই কাজ করতে চাই। আর এরপরে ওরা দুজনের দিকে তাকিয়ে হেসে ওঠে আর বলে ওয়েলকাম। এর সাথে সাথে এই ড্রামার গল্প শেষ হয়ে যায়। এটি একটু অন্যরকম গল্প ছিল। তো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভালো লেগেছে, আবার খুব বেশি ভালোও লাগেনি। আমি আপনাদের মতামত জানার জন্য ওয়েট করব। তো আজ এখানেই শেষ করছি।